দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা ট্রিবিউন IRI আয়োজিত নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024-এর আজকের এই পর্বে, যেখানে আমরা উপস্থিত হয়েছি ঢাকার সন্নিকটে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায়। এবং এই টঙ্গিবাড়ি উপজেলায় নির্বাচন অত্যাসন্ন। সেই নির্বাচনকে সামনে রেখে সেই নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থীদের কয়েকজন আজকে আমার সাথে এই মঞ্চে উপস্থিত রয়েছেন। তাদের সাথে আমরা প্রথমে পরিচিত হব এবং তারপরে আমরা তাদের কাছ থেকে জানব কিছু বিষয়ে, যে তারা নির্বাচিত হলে পরে এই এলাকার উন্নয়নে একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে তাদের কর্মপরিকল্পনা কি রয়েছে, তারা কী ধরনের ভূমিকা পালন করতে চান, কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন। এই বিষয়গুলোই মূলত আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। এবং এখানে আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে এই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন আমাদের দর্শক সারিতে। আমরা চেষ্টা করব অনুষ্ঠানে একটা পর্যায়ে তাদের কাছ থেকেও যদি দু একজনের কাছ থেকে কোনো প্রশ্ন নিতে পারি, আমরা সময় সংকুলান করতে পারলে সেটাও করব অবশ্যই। প্রথমে আমি আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে প্রথমেই রয়েছেন একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, যার নাম হচ্ছে জনাব রাহাত খান রুবেল। উনি সোনারং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একজন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। এরপরে সর্বডানে রয়েছেন ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, যিনি বর্তমানে এই উপজেলার চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান, এবং উনি পুনরায় এই আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আবারও চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। আর আমার বাঁদিকে রয়েছেন জনাব গোলাম রাব্বানী শান্ত, একজন সাবেক ছাত্রনেতা। উনি একজন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এবং আমার সর্ববামে রয়েছেন জনাব মাহবুবুর রহমান বাচ্চু। উনি সাবেক কেন্দ্রীয় যুবদলের সাবেক একজন সদস্য এবং এবারে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এই আমাদের সাথে এই সময়টা দেওয়ার জন্য এই অনুষ্ঠানে। এবং আমি শুরু করছি জনাব রাহাত খান রুবেল, আপনাকে দিয়ে, যে নির্বাচনটা আর কয়েকদিনের মধ্যেই এখানে হতে যাচ্ছে, তার নির্বাচনী যে ব্যবস্থাপনা এবং সার্বিকভাবে ভোটাররা ভোট দিবেন, সুষ্ঠু একটা নির্বাচন হবে, আপনারা সবাই সেখানে একটা লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নেবেন, ক্যাম্পেইন করছেন এবং লোকেরা ভোট দিবে, এই পরিবেশটা যেটা বিরাজ করছে এখন পর্যন্ত, তাতে আপনারা সন্তুষ্ট কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024 টঙ্গিবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচন নিয়ে আমাদের মাঝে নির্বাচন বিতর্কিত এই অনুষ্ঠানে আমাকে একজন অতিথি হিসাবে এখানে উপস্থিত করার জন্য আজকের এই আয়োজক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা 2024 যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচন জানেন ইতিপূর্বে 2 তারিখ থেকে আমাদের নির্বাচন প্রচারণা শুরু হয়েছে। আজকে 16 তারিখ। এ পর্যন্ত আমাদের চোখে দুই চারটি ছোট সমস্যা ধরা পড়েছে। এরকম বড় কোনো সমস্যা আমাদের মাঝে এখনও নির্বাচনী আচরণবিধি ছোট ছোট কিছু আমাদের চোখে ধরা পড়েছে, যেটা নিষেধ ছিল। আমাদেরকে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনার থেকে প্রতিটা ইউনিয়নে একটি করে নির্বাচন ক্যাম্প করা, কিন্তু আমরা দেখেছি একাধিক প্রার্থীর এক এক ইউনিয়নে 5টা 7টা 10টা করে ক্যাম্প করেছে। এবং আমাদেরকে নির্দেশ দিয়েছিল কোনো পোস্টার দেওয়ালে লাগানো যাবে না, কিন্তু মনে হয় আমারে ছাড়া সব প্রার্থীর পোস্টারে দেওয়ালে আমার চোখে পড়েছে। অতএব এবারে আমাদের আরও কিছু নির্দেশনা দিয়েছিল মাইক, যে প্রচারের জন্য যেই মাইক, সেই মাইক 13টা ইউনিয়নে 3টা মাইক চলবে এবং এক হরেঙে। কিন্তু আমরা সেই প্রচারণায় দেখেছি একাধিক প্রার্থীর কত সংখ্যা মাইক গয়না বলা যায় না, তাদের মাইক অনেক সংখ্যা এবং 2 হরেং দেওয়া। এই ছোট ছোট আরেকটি বিষয় আমার কাছে নজরে আসছে, যে নির্বাচন চলাকালীন
নির্বাচন যারা প্রার্থী হবে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে কোনো অনুদান দিতে পারবে না, কিন্তু একাধিক প্রার্থীর বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি লক্ষ লক্ষ টাকা অনুদান দিচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনার এদিকে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না এবং ন্যায়ও নাই। এই পর্যন্ত আমি মৌখিকভাবে অভিযোগ করেছি এবং লিখিতভাবে এই অভিযোগ করেছিলাম যে এই বিষয়টি যে প্রতিটা নির্বাচনী ক্যাম্পের জন্য আমি লিখিতভাবে কাছে লিখিতভাবে আমি অভিযোগ করেছিলাম। অন্তত আমাদের মাঝে যেন একটা গণতন্ত্র দেশে এবং সেই গণতন্ত্রকে রক্ষার ক্ষেত্রে যারা জনগণের প্রতিনিধি নির্বাচন করাই আমরা, তাদেরকে অবশ্যই সততার সাথে এবং নিষ্ঠার সাথে তাদের নির্বাচন পরিচালনা করতে হবে। কারণ নির্বাচনী আইন যদি আমরা না মেনে চলি তাহলে আমরা জনগণের সঠিক সেবা থেকে সরে যাব। আপনারা জি জনাব রাহাত খান রুবেল, আপনি এই পয়েন্টটা শেষ করুন আর কি। জি, তো অতএব আমরা যারা নির্বাচন করতেছি তারা শুধু টঙ্গিবাড়ির প্রতিটা জনগণের জন্য নির্বাচন করতেছি এবং জনগণের স্বার্থে কি কি কাজ করলে আমাদের জনগণ উপকৃত হবে, এবং আমরা যদি নির্বাচন শুরুকাল থেকেই আমাদের যেই অনিয়ম, এই অনিয়ম দিয়ে যদি আমরা নির্বাচন শুরু করি তাহলে আমাদের যদি জনগণ আমাদের ভোট দিয়ে যদি জনগণের সেবা করার সুযোগ দেয়, আমাদের ভিতরে সেই অনিয়মটাই কাজ করবে। তো অতএব আমি বলবো আপনারা যারা আমাদের নির্বাচন কমিশনার দায়িত্ব আছেন তাদেরকে অনুরোধ করব, একটি সুস্থ নির্বাচনের জন্য আপনারা আপনাদের স্থান থেকে প্রতিটা প্রার্থীকে আপনারা এই মাত্র আর 4 দিন সময় আছে, এই 4 দিনের ভিতরে আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য, আপনারা আইন প্রয়োগ করার জন্য। কারণ আমরা ইতিপূর্বেই দেখছি 2-1টি প্রার্থীর যে মহড়া, হুন্ডার মহড়া। দুঃখিত, আমি ইন্টারভেন করছি রাহাত খান রুবেল, আমি আবারও আসবো আপনার কাছে। আমরা এক দফা একটু সবাইকে শুনে নিই, তারপরে আমি আসবো, আপনি আবারও সুযোগ পাবেন। সবাই ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপনার এই প্রারম্ভিক বক্তব্যের জন্য। এবং আমি যা বুঝলাম যে এতে নিশ্চয়ই নির্বাচন কমিশন এখানে একটা ভূমিকা রাখতেই পারে, আপনি যে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতিগুলোর কথা বললেন। এই প্রসঙ্গে ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, আপনার মতামতটা জানতে চাচ্ছি যে সার্বিক নির্বাচনী পরিবেশ সম্পর্কে আপনার পর্যবেক্ষণটা কি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ঢাকা ট্রিবিউন এবং আইআরআইকে। আসলে ঐতিহ্যগতভাবেই টঙ্গিবাড়ি একটা শান্তিপ্রিয় জায়গা। এখানে নিজ দল এবং ভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা সবাই শান্তিপূর্ণ সহাবস্থান করি। ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি আছে। আমি স্নেহের রাহাত খান রুবেলের বক্তব্যের সাথে একমত যে যদি আচরণবিধিটা পুরোপুরি মেনে চলে নির্বাচনটা করা হতো তাহলে এটা আরও ভালো হতো। কিন্তু নানান কারণে আমি দেখেছি একদম প্রথম দিন থেকে, যেদিন মার্কা দেওয়া হলো তারপর দিন থেকে অটো সিএনজির সামনে স্টিকার দিয়ে ভরে ফেলা হলো। আমি এখন অকপটে স্বীকার করি, আমিও 4 দিন আজকে থেকে স্টিকার, মানে যেহেতু এটা উঠতেছে না, আমিও আজকে থেকে স্টিকার পেস্ট করা শুরু করেছি। অথচ স্টিকার লাগানো কিন্তু আচরণবিধির লঙ্ঘন, এবং এটা কিন্তু সবাই করলাম আমরা, আমি শেষ পর্যন্ত আমিও করলাম, আমি অকপটে স্বীকার করলাম এটা। তো আমরা যদি শুরু থেকে সবাই এই আচরণবিধিটা পুরোপুরি মেনে চলতাম, একটা ইউনিয়নে একটা ক্যাম্প করতাম, খুব ভালো হতো। নানান কারণে, কিছুটা না জানার কারণে আমি অনেক জায়গায় দেখেছি পোস্টার ওয়ালে সাটা আছে, পোস্টার দোকানের ভিতরে সাটানো আছে। তো আসলে কখনো কখনো না জানার কারণে, আর কখনো কখনো কিছু কিছু অতি উৎসাহী মানে কর্মীদের কারণে এমনটি হয়ে গেছে। আর আমরা যেটা করেছি, আমরা পরস্পরের প্রতি আসলে যথেষ্ট আন্তরিক বলে আমরা খুব কম অভিযোগ করেছি। আসলে প্রথম দিন থেকে যদি আমরা এগুলো অভিযোগ করতাম, আমরা আসলে করি নাই। আজকে অবশ্য কতগুলো আমাকে 4-5টা অভিযোগের জবাব দিতে হয়েছে, একেবারে সবগুলো মিথ্যা ছিল। কেন এটা শুরু হলো আমি জানি না। গতকাল আগ পর্যন্ত আমরা আসলে এমন কোনো মিথ্যা অভিযোগ করি নাই, কিন্তু কালকে থেকে শুরু হয়েছে। দেখলাম আমার বিরুদ্ধে আজকে 5টা মিথ্যা অভিযোগের জবাব দিয়ে আসলাম আমি, সবটাই মিথ্যা প্রমাণিত হয়েছে।
তো কিন্তু এর আগে আমরা এটা করি নাই। আমার মনে হয় আমরা যেহেতু পরস্পরের প্রতি সহনশীল, পরস্পরের ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো ইগনোর করি, সেই কারণে হয়তো এটা একটু এমনটি হয়েছে আমার ধারণা। এবং আমার মনে হয় আমরা যদি সবাই আবার সবার বিরুদ্ধে খুব একদম লেগে থাকতাম যে পান থেকে চুন খসলে অভিযোগ করবো, তাহলে হয়তো এটা হতো না। তবে এই যে ছোটোখাটো ত্রুটি বিচ্ছুতি, আমি মনে করি এটাও আমাদের পরস্পরের প্রতি সহনশীলতা, সম্মান, ভালোবাসার বহিঃপ্রকাশ। এবং এটা আমি মনে করি আমাদের টঙ্গীবাড়ির ঐতিহ্য, যে আমরা দিন শেষে সবাই মিলেমিশে একসাথে থাকি। নির্বাচনটা উৎসবমুখর হোক, সুন্দর হোক, জয় পরাজয়, কেউ জিতবো, কেউ হারবো, সব কিছু শেষে আমরা আবার সবাই মিলে একসাথে টঙ্গীবাড়ির উন্নয়নের, টঙ্গীবাড়ির শান্তির জন্য কাজ করব। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব ওয়াহিদ। আমি এই একই বিষয়ে জনাব গোলাম রাব্বানী শান্ত আপনার সংক্ষিপ্ত বক্তব্য জানতে চাইব। অর্থাৎ নির্বাচনের যে বর্তমানে যে পরিবেশ, কদিন পরেই নির্বাচন, এর ব্যবস্থাপনা, এ ব্যাপারে আপনি সন্তুষ্ট রয়েছেন কিনা? জি, ধন্যবাদ। আজকের আমাদের এই অনুষ্ঠানের আজকের এই আয়োজকদের, ঢাকা ট্রিবিউনের সম্মানিত সম্পাদককে উপস্থিত এবং আমাদের IRI নিবেদিত এবং নির্বাচন বিতর্ক আজকে অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি এখানে আসতে পেরেছি বা আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, এই জন্য তাদেরকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমাদের যে নির্বাচন হচ্ছে, এখানে বিভিন্ন অনেক প্রার্থীরাই বা আমরা অনেক সময় বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন করছি। তবে কেউ কিছুটা কম, কেউ কিছুটা বেশি, এটাই আমি দেখেছি। আমি দেখেছি যেটা আমাদের আরেকজন প্রার্থী আমাদের বড় ভাই বললো যে মাইকের বিষয়টা প্রথমে যে আচরণবিধি দেখলাম যে মাত্র 2টা মাইক লাগানো যাবে বা 2টা অটো লাগানো যাবে সারাটঙ্গী বাড়িতে, তাহলে যে আমার মাইকই পাচ্ছে না ঠিক মতো। আবার মাইকের যে টাইমিং 2টা থেকে রাত 8টা পর্যন্ত, সেখানেও দেখা যাচ্ছে যে অনেকে ঠিক মতো মানছেন না। তো দেখা যাচ্ছে আমরা অনেকেই যারা ঠিক মতো মানছি, তাদের প্রচারণাটা কিন্তু ঠিক মতো হচ্ছে না। বরঞ্চ যারা ঠিক মতো মানছে না, যাদের যে সময়টা করা উচিত তার থেকে বেশি সময় তারা মাইকিং করছেন, দেখা যাচ্ছে তাদের প্রচারণাটা বেশি হচ্ছে। এখন আমি যে উপলব্ধি করছি যে আসলে আচরণবিধি মানতে গিয়ে আমাদের অনেকের বা আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমার নিজের নির্বাচনের যেই প্রচারণা বা নির্বাচনের যেই সবার কাছে বলা, সেটা অনেকটা কম বলা হচ্ছে। কিন্তু পার্থপক্ষে যারা এগুলা মানছেন না, তাদের কিন্তু নির্বাচনী প্রচারণা বেশি হচ্ছে। এবং আপনারা দেখবেন আমাদের রাহাত খান রুবেল ভাই সহ অন্যান্য যারা আছে অনেকে বলেছেন যে বিভিন্নভাবে, আমি নির্বাচন কমিশনকে বলবো না, যাই বলবো, মোটামুটি পরিস্থিতি ভালোই আছে। তবে কিছু কিছু জিনিস দেখেছি যেগুলা দৃষ্টিগোচর মনে হয়েছে আমার কাছে, যে ধরেন একটা হুন্ডার মহড়া দেওয়া হয়েছে, অথবা ধরেন একটা ইউনিয়নে একটা ক্যাম্প লাগানোর কথা, সেখানে 4টা-5টা ক্যাম্প লাগানো হয়েছে। এগুলো কিছু তো আছেই, তবে টোটাল সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত আমি মনে করি খারাপ না, মোটামুটি ভালো। ধন্যবাদ আপনাকে। এই একই প্রশ্নে আমি এখন মতামত জানতে চাইব জনাব মাহবুবুর রহমান বাচ্চু আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহর, যে রাব্বুল আলামিন আমাদেরকে একটি পরিবেশে বসার, কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমাদেরকে আজকে যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন এবং উপস্থিত করেছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। নির্বাচনের পরিবেশ আমি বলবো এখনও মোটামুটি সন্তোষজনক, তবে দিন দিন মনে হচ্ছে একটু খারাপের দিকে যাচ্ছে। আসলে আমরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করব কেন? আজকে আমি দেখেছি কিছু কিছু প্রার্থী, আমাদের নিয়ম হলো 12টা ইউনিয়নে 12টা আমরা ক্যাম্প করব, নির্বাচনী ক্যাম্প। আমার মনে হয় অনেকের ক্যাম্প 12টা ইউনিয়নে 100 আছে। এর কাজ তো নির্বাচন কমিশনারের, এটা তো ভাই আমার অভিযোগের কাজ না। ওনার কাজটা কি তাহলে? ওনাদের কাজ হইলো একটা শান্তিপূর্ণ নির্বাচন করা। আমি একটা দল করি, এই সরকারের উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে আমি সেই আমার প্রাণের দলটাকে আমাকে দল থেকে মনে করেন যে সতর্ক করছে, তারপরও আমি আসছি কেন? যে আমি আগে 2টা ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছি। সেই ভাইস চেয়ারম্যান নির্বাচনের আপনারা জানেন কি ঘটেছিল, আমি সেটা নিয়ে আর বিতর্কে যেতে চাই না। আমি একবার টিয়া পাখি মার্কায় নির্বাচিত হয়েছিলাম, এটা অনেকেই জানে।
কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি জনগণের সেবা করতে পারিনি। আমার যেটা কথা হলো যে নির্বাচনের পরিবেশ, আমরা যারা ক্যান্ডিডেট একে অপরের বন্ধু, একে অপরের ভাই, কেউ বড় কেউ একটু ছোট, আমাদেরকে অভিযোগ করতে হবে কেন? আমরা যদি কোনো আইন বহির্ভূত কাজ করি তাহলে তো নির্বাচন কমিশন আছে এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা প্রশাসন আছে তাদেরকে এই বিষয়টা খতিয়ে দেখা উচিত। আমি মনে করি তারাই এটা দেখবে। এবং আমাদের ভাই রোবেল যেটা বলছে, নির্বাচন দেখতেছি যে ইদানিং প্রতিশ্রুতি দিচ্ছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ওইটা করব, ওই রাস্তা এই রাস্তা। আরে ভাই, রাস্তার জন্য তো সরকারই আছে, জনপ্রতিনিধিরই আছে, আর সব রাস্তা নির্বাচন আইলেই করে, এর আগে পরে করলেই তো হয় ভাই। তো এখন আমার কথা হইলো ভাই, আমার এই নির্বাচনের পরিবেশ আমি মনে করি এখনও সন্তোষজনক। বাকি দিনগুলি যাতে সুন্দর থাকে, মানুষ যাতে তার ভোট প্রয়োগ করতে পারে। আমার শুধু নির্বাচনে দাঁড়ানোর অর্থ মানুষ তার ভোটটা দেয় এবং যেন একটা, আর জনগণের কাছে আমার আহ্বান, একজন ভালো মানুষকে ভোট দিবেন, একজন সৎ লোককে ভোট দিবেন। ভোট আপনার পবিত্র আমানত। ভোট মানে ইসলামের দৃষ্টিতে কারো পক্ষে সাক্ষ্যদান। আপনি যদি একটা ভালো লোককে ভোট দিলেন, তার দ্বারা যত ভালো কাজ হবে ওই কাজের অংশীদার আপনি হবেন। আপনি যদি কোনো খারাপ লোককে ভোট দেন, ওই খারাপ লোকের যতগুলি পাপ আছে, যতগুলি খারাপ কাজ আছে, প্রত্যেকটার আপনার ভাগ হয়ে আপনার অ্যাকাউন্টে চলে যাব। তা আপনাদের কাছে আমার মিনতি, আপনাদের কাছে আমার আহ্বান যে আপনারা একটা সৎ লোককে ভোট দেন। ভাই, আপনি যদি আপেল গাছ লাগান আপনি আপেল খেতে পারবেন, আপনি যদি ডুমুর গাছ লাগান আপনার ডুমুরই খেতে হবে। নির্বাচনের কিছুদিন আগে দেখি কেউ বেয়াদবি নিয়ে না, কিছু ভালো মানুষও মানে কেমন জানি করে, আরে বাবা একটা সুযোগ আছে, একটা ভালো মানুষের নির্বাচিত কর, সেটা আমি হই, শান্ত হোক, রাহাত হোক, যাই হোক ভাই, একটা ভালো লোকের নির্বাচন করতে আমি আহ্বান করব। আর নির্বাচনের পরিবেশটা যেন ভালো থাকে, মানুষ যেন তার ভোটটা দিতে পারে, সেই ক্ষেত্রে যে নির্বাচিত হবে সেই আমার চেয়ারম্যান। জি, ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি আপনার পয়েন্টে। এ পর্যায়ে আমরা প্রারম্ভিক একটা মূল্যায়ন পেলাম আপনাদের সবার কাছ থেকে নির্বাচনী পরিবেশ বিষয়ে। আমি এখন মূলত এই এলাকায় যে আপনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে পরে আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই একটা এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য আপনাদের কিছু না কিছু পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার কথাগুলো শুনতে চাইব। প্রথমেই আমি সেটা জানতে চাচ্ছি জনাব রাহাত খান রুবেল আপনার কাছ থেকে, যে আপনার এই এলাকার, টুঙ্গিবাড়ি এলাকার আর্থসামাজিক উন্নয়নে আপনি কী ধরনের পরিকল্পনা আপনার রয়েছে? আমাদের তো একটি পরিকল্পনা আছে, এই টুঙ্গিবাড়ি একটি মডেল উপজেলা গড়ার লক্ষ্যে আমরা, যেহেতু আমি সাবেক ভাইস চেয়ারম্যান ছিলাম, 5 বছর সেবা করার টুঙ্গিবাড়ি মানুষের আমাকে আল্লাহ তাআলা কবুল করেছিল। তাহলে অতএব যে উন্নয়নটি আমরা করেছি সেই উন্নয়নকে আরও অবগতি করার জন্য এবং আরও উন্নয়নের প্রতিটা মানুষের ধারে ধারে উন্নয়নটা পৌঁছায় দেওয়ার জন্য, যে আমাদের টুঙ্গিবাড়ির যেই সমস্যারই জনগণের, সেই সমস্যারই সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব। একটি বড় সমস্যা আমাদের টুঙ্গিবাড়িতে, আমাদের এই টুঙ্গিবাড়ি বাজার, আমার টুঙ্গিবাড়ি উপজেলা পরিষদের নাকের ডোগায় এই বাজারে এই 13টা ইউনিয়নের সাধারণ মানুষ সারা দিন আসে এবং প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এই বাজারে আসা যাওয়া আছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো এই টুঙ্গিবাড়ির যানজট এবং ছোট্ট একটা ব্রিজ, এই ব্রিজটা যদি একটু পাস করা যায় ভাঙ্গা, আর এই রোডটা যদি একটু, এখন হয়তো 14 ফিট আছে, এটারে যদি 20-22 ফিট করা যায় তাহলে এই যানজট থেকে নিরসন করা যায়। কিন্তু দুঃখের বিষয় আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বাপ চাচারা অসুস্থ যারা, তাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। কিন্তু এই উপজেলা পরিষদে যারা দায়িত্ব আছে, যারা দায়িত্ব পালন করতেছে, তারা বলে আশ্বাস দেয় এখানে যানজট নিরসনে একটা শহর করব, কিন্তু কেউর উদ্যোগ নেই। একটি উপজেলাতে যদি একটি স্ট্যান্ড না থাকে
তাহলে সেই উপজেলায় হাজার হাজার অটো রাখার মতন কোনো জায়গা নেই। এই রোডে মিদে 3-4টা লাইন করে এবং সেই অটোর কারণে যানজট। অতএব আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রথম এই টঙ্গিবাড়ি উপজেলা পরিষদে যদি আমি আল্লাহ তাআলা আমাকে কবুল করে এবং জনগণ যদি ভোট দিয়ে চেয়ারম্যান বানায়, টঙ্গিবাড়ির যানজট নিরসন করব ইনশাল্লাহ। তারপরে আমরা স্বাস্থ্যক্ষেত্রটা দেখব। এই সরকারি হাসপাতালে আমরা যখন ভাইস চেয়ারম্যান ছিলাম, উনি আমাদের বড় ভাই ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ সাহেব, উনি চেয়ারম্যান ছিল। আমরা তখন এই স্বাস্থ্যক্ষেত্রে আমাদের নিজেদের উদ্যোগে, নিজেদের টাকার বিনিময়ে আমরা পয় পরিষ্কারের জন্য ওইখানে 3 জন লোককে নিয়োগ দিয়েছিলাম, টাকাটা আমরা দিতাম। এখন সেই স্বাস্থ্য ক্ষেত্রে ওই হাসপাতালে গেলে দুর্গন্ধ, মানুষ দাঁড়ানো যায় না। তাদের সেবামূলক কাজ অনেক দূরে, লাইন এখান থেকে আধা কিলোমিটার লাইন হয়ে যায়, রুগী হয়ে যায়, কিন্তু এটি দেখার মতন কোনো জনগণের প্রতিনিধি নাই, তাদের সেবা দেওয়ার মতন কোনো জনগণের প্রতিনিধি নাই। তো এই জন্য আমি বলবো, আমি এই স্বাস্থ্যক্ষেত্রে যদি আমাকে আল্লাহ তাআলা কবুল করে, আমি এটা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেই আইন আছে সেই সঠিক আইন মতন এই স্বাস্থ্য হাসপাতালটাকে চালানোর জন্য আমরা সারাক্ষণ মনিটর করব। এবং শিক্ষার আমাদের জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। সুশিক্ষিত দরকার, কিন্তু সুশিক্ষিত হয়ে আমাদের এই শিক্ষাকে কাজে লাগাইতে হবে। সেই সুশিক্ষার মধ্যে যদি কোনো দুর্নীতি থাকে, সেই সুশিক্ষার মধ্যে যদি কোনো লোভ থাকে, সেই সুশিক্ষার মধ্যে যদি শুধু নিজের জন্য এই শিক্ষার আলো গড়ার কাজ করে, তাহলে আমি মনে করবো এটা সুশিক্ষার কোনো এই জাতির মেরুদণ্ড না, শুধু তার ব্যক্তিগত মেরুদণ্ড। তাই আমি বলবো, আমরা সবাই সুশিক্ষিত হওয়ার জন্য চেষ্টা করব এবং শিক্ষাকে এই জাতির জন্য, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য কাজে লাগাইতে হবে এবং সততার সহিত এবং ইমানের সহিত। যেহেতু আমরা মুসলমান, আমাদের মৃত্যুর পরে হিসাব দিতে হবে। যারা জনগণের প্রতিনিধি হবেন, 21 তারিখ ভোটের মাধ্যমে আপনারা বিদায় করবেন এবং কোনো ব্যক্তি যেন চেয়ারম্যান হয়ে দুর্নীতি না করতে পারে, কোনো ব্যক্তি এমন ব্যক্তিকে চেয়ারম্যান বানাবেন না সেই ব্যক্তি মানুষ হত্যা করতে পারে। এই বলে এই টঙ্গিবাড়ি জনগণকে বলবো, আপনাদের পবিত্র আমানত পবিত্র মানুষকে দেন, ভালো মানুষকে দেন এবং ন্যায় বিচার যে করে গরিব দুঃখী মানুষের পাশে যিনি থাকে সবসময়, যার দরজা খোলা, তাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জি, ধন্যবাদ জনাব রাহাত খান রুবেল। আমি আবারও আসবো আপনার কাছে। এ পর্যায়ে আমি এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে ওনার পরিকল্পনার কথাটা জানতে চাইবো জনাব ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমি যদি আর্থসামাজিক উন্নয়নের কথা বলতে চাই, প্রথমে একটু ইতিহাসের কথা বলি। টঙ্গিবাড়িটা হলো নিচু জায়গা, টঙের উপর বাড়ি করে মানুষ বসবাস করত খাল বিলের পাশে, সেই কারণে টঙ্গিবাড়ি। টঙ্গিবাড়ির ইতিহাস, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল 3টা খালের উপরে। মিরগাদিম থেকে টঙ্গিবাড়ি হয়ে আরিয়ল বালিগাঁও, মিরগাদিম থেকে টঙ্গিবাড়ি হয়ে হাসাইল, মিরগাদিম থেকে টঙ্গিবাড়ি হয়ে দিঘিরপার। এই 3টা খালের ইতিহাসের সাথে টঙ্গিবাড়ির ইতিহাস, সমৃদ্ধি, ব্যবসা বাণিজ্য জড়িত। দুঃখজনক হলো যে একটি অসাধু চক্র বিভিন্ন জায়গায় এই খালের মুখগুলো পদ্মার সাথে বন্ধ করে দিয়েছে। সেই জন্য টঙ্গিবাড়িতে আজকে পানি নাই। যেই জমিতে, যে এক কানি জমিতে 600 মণ আলু হতো যখন খালে পানি ছিল, এখন সেখানে 400 মণ আলু হয়। 200 মণ আলু নাই হয়ে গিয়েছে। 200 মণ আলুর দাম 4 লক্ষ টাকা। তার মানে এক কানি 150 জমিতে একজন কৃষক 4 লাখ টাকার ফসল কম পাচ্ছে। হাসাইল, দিঘিরপার এবং বালিগাঁও এই খালের মুখগুলো বন্ধ হয়ে যাওয়াতে আমরা ইতিমধ্যে চালু করেছি। আপনারা অনেকে জানেন আমার এই মেয়াদটা খুবই ছোট্ট, মাত্র 1 বছর আগে আমি দায়িত্ব নিয়েছি, মাঝখানে 4 বছর ছিলাম না। আমরা উদ্যোগ নিয়ে এই খাল খনন শুরু করেছি। যদি আমার পরিকল্পনার কথা বলতে চান, তাহলে আমি প্রথম বলবো, পরের মেয়াদে যদি আমি আবার সুযোগ পাই, এই খালের মুখগুলো দিঘিরপাড়ে এবং হাসাইলে, আরিয়লটা অনেক টাফ, হাসাইলে
যেখানে বাড়িঘর তৈরি হয়েছে সেগুলোকে কোনো ডিস্টার্ব না করে বিকল্প জায়গা দিয়ে পদ্মার সাথে মিশিয়ে দিলে এই নদীগুলোতে যদি পানি আসে তাহলে টঙ্গিবাড়ির মানুষের এই যে এখন মরুভূমি হয়ে গেছে এখান থেকে রক্ষা পাবে, ফসল বাড়বে, মাছ পাওয়া যাবে, পরিবেশ রক্ষা হবে। এটা একটা প্রথম সমস্যা টঙ্গিবাড়ির। দ্বিতীয় সমস্যা ছোট ভাই রুবেল যেটা বলেছে, টঙ্গিবাড়ির যানজট। তখন রুবেলও আমার সাথে ছিল। আমাদের আগের মেয়াদে আমরা একটা মাস্টার প্ল্যান করেছিলাম টঙ্গিবাড়ির চারিদিক দিয়া বাইপাস সড়ক করা। ওই বরলিয়া মোড় থেকে ঋষিবাড়ি হয়ে সোনারং মোড় হয়ে আমতলির ভিতর দিয়ে যেয়ে রংমেহরে উঠে যাব, আবার মাঝিবাড়ি মসজিদ থেকে মণ্ডলবাড়ি হয়ে বাঁশবাড়ি হয়ে গোল হয়ে যাবে। আমরা সেই কাজটা কিন্তু শুরু করেছিলাম, মাঝখানে 4 বছর ছিলাম না, সেটা নানান কারণে বন্ধ হয়েছিল। এবং দেখেন আমরা কিন্তু জনপ্রতিনিধিদের নেগেটিভ বিষয়টা জানি। আপনি যে দেখেন এই যে এই বাইপাস সড়কে পিআইও অফিস থেকে যে ব্রিজটা করা হয়েছিল, এটার টেন্ডার হয়েছিল 14 ফিট প্রশস্ত। ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা নিজস্ব উদ্যোগে এটাকে 16 ফিট প্রশস্ত করেছিলাম, যাতে 2টা ট্রাক পার হতে পারে। দুঃখজনক যে মাঝখানে 4 বছর এই কাজগুলো একটু বন্ধ হয়েছিল, এখন আবার চালু হতে যাচ্ছে। এটা যদি চালু হয় তাহলে আসলে এই যানজট নিরসন হবে। রাস্তা যত প্রশস্ত করি যানজট নিরসন হবে না, কারণ আমাদের ড্রাইভারদের যারা গাড়ি চালায় তাদেরকে আমরা ওই পর্যায়ের প্রশিক্ষিত এখনো করতে পারি নাই। সেই কারণে যত বড়ই হয় না কেন তারা নিয়ম মানবে না এবং আবার যানজট হবে। সবচেয়ে ভালো হলো বিকল্প রাস্তা করে দেওয়া। আর ওই ব্রিজটা যখন ওই রাস্তাটা যখন কমপ্লিট হবে তখন এই মেইন রোডের ব্রিজটা ভেঙে নতুন করে করা যাবে, নইলে বিকল্প রাস্তা পাওয়া যাবে না। তো এটা আমার দ্বিতীয় পরিকল্পনা, যে এই বাইপাস সড়কটা হয়ে গেলে মাঝখানের ব্রিজটাকে বড় করা। 3 নম্বর পরিকল্পনা হচ্ছে, তখনও এই ইস্যুতে রুবেল আমার সাথে ছিল, এমিলি পারভিন ছিলেন তখন, জাইকা জাপানি সাহায্য সংস্থা সারা বাংলাদেশের সকল উপজেলা চেয়ারম্যানদের কর্মকাণ্ড নিরীক্ষা করে তারা সরজমিনে এসেছেন, হিসাব নিকাশ দেখেছেন, প্রকল্প সঠিকভাবে হয় কিনা দেখেছেন, প্রকল্প বাছাই সঠিকভাবে হয় কিনা, সকল প্রক্রিয়া দেখে 20টা বিষয়ের উপরে 5 নম্বর করে 100 নম্বরের নিরীক্ষা হয়েছে। সেই নিরীক্ষায় আমাদের টঙ্গিবাড়ি উপজেলা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ 74 নম্বর পেয়েছিল। সেই কারণে আমরা জাইকার প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলাম। আমাদের 5 বছরের মূল্যায়নের ভিত্তিতে আমরা চলে যাওয়ার পরেও পরের 2 বছর এই ধারাবাহিকতা ছিল। 2 বছর চলে যাওয়ার পরে যেই সময়টা, সেই সময়ের মূল্যায়নের কারণে সারা বাংলাদেশে 13টা উপজেলা বাদ পড়েছে। ব্যর্থতার কারণে, ভুল পরিকল্পনার কারণে, সঠিকভাবে কাজ না করার কারণে। তার মধ্যে টঙ্গিবাড়ি একটা। অত্যন্ত দুঃখের বিষয়, টঙ্গিবাড়ি মানুষের জন্য লজ্জার বিষয় যে টঙ্গিবাড়ি ছিল উপর দিক থেকে দ্বিতীয়, সেটা আমাদের অবর্তমানে নিচের দিক থেকে 13, উপর দিক থেকে 579 নম্বর সিরিয়াল হয়েছে। আমিও যদি আবার সুযোগ পাই আবার টঙ্গিবাড়িতে জায়গার প্রকল্প চালু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। টঙ্গিবাড়ির সড়ক যোগাযোগের জন্য মোল্লাবাজার ব্রিজ আর কুন্ডের বাজার ব্রিজ অতীব জরুরি। এটার কাজ চলমান আছে, এই কাজগুলোকে ত্বরান্বিত করার আমরা চেষ্টা করব। মাওয়া পদ্মা সেতু থেকে লৌহজং টঙ্গিবাড়ি দিঘি হাসাইল দিঘির পার হয়ে যে বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে, এটা ধীর গতিতে হচ্ছে। সুযোগ পেলে এটাকে ত্বরান্বিত করবো ইনশাল্লাহ। এই এলাকায় পানির বিশাল চাহিদা, সুযোগ পেলে আমরা একসময় আমরা তখনও আমার অনেক ভালো কাজই রুবেল আমার সাথে ছিল, সেই সময় আমরা প্রায় 4-5 হাজার টিউবওয়েল এনেছিলাম। আমরা সুযোগ পেলে আবার এই মানুষের জন্য এই এলাকায় পানির খুব ক্রাইসিস, একদিকে নদীতে পানি নাই, আরেকদিকে পানীয় জলের সুব্যবস্থা অনেক সংকীর্ণ, অনেক কম। সেই কারণে আমরা সুযোগ পেলে আবার আর্সেনিক মুক্ত টিউবওয়েলের ব্যবস্থা করব। আমাদের সময় 53টা প্রাইমারি স্কুলের ভবন হয়েছিল, মাঝখানে এগুলো বন্ধ হয়েছিল, সুযোগ পেলে আবার সেটা করব। অনেক প্রাইমারি স্কুলে বাউন্ডারি ওয়াল হয়েছিল, ওয়াশ ব্লক হয়েছিল, সেগুলো বন্ধ হয়েছিল। আমরা সুযোগ পেলে আবার এই মেয়াদের সুযোগ পেলে আবার সেগুলো করব। অনেকগুলো রাস্তা হয়েছে, মেরিন একাডেমি হয়েছে। আমি মানে যার যেটা প্রশংসা প্রাপ্য সেটা দেওয়ার পক্ষপাতী। এই মেরিন একাডেমি করার ক্ষেত্রেও আমরা সবাই মিলে করেছিলাম, রুবেলের অনেক ভূমিকা ছিল। আমরা যদি সুযোগ পাই এমন জাতীয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, আমরা এখানে তথ্য সেবা কেন্দ্র করেছিলাম। সারা বাংলাদেশে 126টা হয়েছিল, মুন্সিগঞ্জ জেলায় মাত্র একটা, সেটা আমরা টঙ্গিবাড়িতে এনেছিলাম। এমন জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে যদি আমরা টঙ্গিবাড়িতে নিয়ে আসতে পারি, কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে পারে, আলু গবেষণা ইনস্টিটিউট হতে পারে, বীজ হিমাগার আমরা করেছিলাম। এই ধরনের জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা টঙ্গিবাড়িতে আনতে পারি তাহলে টঙ্গিবাড়ি আরও বেশি এক্সপোজার পাবে, আরও বেশি উন্নত হবে। আপাতত এগুলোই আমরা আমাদের সময় অনেকগুলো সোলার লাইট এনেছিলাম, কয়েক হাজার, মাঝখানে বন্ধ হয়ে গেছে, সোলার লাইটগুলো নিভে গেছে। আবার সুযোগ পেলে এই সোলার লাইটগুলো আনবো। আপাতত ধন্যবাদ জনাব ওয়াহিদ।
আমরা সুযোগ পেলে আপনার কাছ থেকে আবারও শুনবো। এ পর্যায়ে জনাব গোলাম রাব্বানী শান্ত, আপনার কাছ থেকে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে আপনার পরিকল্পনার কথা একটু জানবে সংক্ষেপে। আসলে টঙ্গীবাড়ি আর্থসামাজিক উন্নয়নে আমার বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে। আমি টঙ্গীবাড়ি উপজেলা মানুষের জন্য এমন কিছু করতে চাই যা আগে কখনো হয়নি। বিশেষ করে আমাদের যারা জনগণ আছেন, আমাদের যারা মুরব্বী আছেন, আমাদের যারা ভাইয়েরা আছেন, আমার মায়েরা আছেন, তাদের যেই সমস্যাগুলো আছে তাদের সাথে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যে আল্লাহ যদি রহমত করে সবাই আমাকে ভোট দেয়, আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আমি এলাকা ভিত্তিক আমি বিভিন্ন কমিটি করব বা এলাকা ভিত্তিক মানুষের সাথে আলোচনা করে তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আগে আমি সমাধান করার চেষ্টা করব। তাদের যে প্রবলেমগুলো তারা প্রতিদিন লোকেট করবে সেই প্রবলেমগুলো আমি আগে সমাধান করার চেষ্টা করব। আপনারা দেখেছেন যে আমাদের এখানে বিভিন্ন রাস্তা ভাঙা থাকে এবং ভাঙা থেকে আরও ভাঙা হয়ে যায়। এমন একটা অবস্থা তৈরি হয় যে সেখানে চলাচলের এমন একটা অবস্থা হয়ে যায় যে চলাচলের অযোগ্য হয়ে যায়, একটা অ্যাক্সিডেন্টের সৃষ্টি হয়। আমি যদি একটা উদাহরণ দিলাম মাত্র, যে আমি চেষ্টা করব যে এই জিনিসটা অল্পতেই সমাধান করা যায়, যে জিনিসটা এখনই সমাধান করা যায়, সেটা রাস্তার ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক, সেইটাকে আমি লেনদেন না করে আমি দ্রুত সেটা সমাধান করার চেষ্টা করব। আর যে সমস্যাটা দীর্ঘদিনের, সেই সমস্যাটা কিন্তু খুব সহজেই সমাধান করা যায় না। তবে আমি চেষ্টা করব যে দীর্ঘদিনের সমস্যাটা যদি কম সময় সমাধান করা যায়। আর আরেকটি আমার কাছে আরেকটি যে জিনিসটা সবসময় অনুভূতি করি আমি, অনুভূত হয় আমার, সেই জিনিসটা হলো এরকম। আপনারা জানেন যে আমাদের এই টঙ্গীবাড়ি থেকে ঢাকার দূরত্ব মাত্র 28 কিলোমিটার, কিন্তু যদি আপনি অন্যান্য জেলা চিন্তা করেন সেই তুলনায় দেখেন আমি মনে করি যে আমরা অবহেলিত, অথবা আমাদের এখানে যেরকম ডেভেলপ হওয়ার কথা ছিল আমাদের টঙ্গীবাড়িতে আমাদের সেরকম ডেভেলপমেন্ট হয়নি, অথবা আমরা করতে পারিনি। যেখানে আমাদের ঢাকার থেকে এখানে দূরত্ব খুবই কম, যেখানে অন্যান্য জেলায় যেতে এই দূরত্ব যেতে সর্বোচ্চ আধা ঘন্টা সর্বনিম্ন আধা ঘন্টা অথবা সর্বোচ্চ 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট সময় লাগার কথা, সেখানে আমাদের এই টঙ্গীবাড়ি উপজেলা আসতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়। এবং আমরা যারা সাধারণ মানুষ আছি তারা সবাই এটা ফিল করি যে আমরা এখানে আসতে হলে এই এক মুক্তাপুরের রাস্তা আছে যেটা যানজটে ভরা থাকে, রাস্তাঘাটও বেশি ভালো না, সেখানে আসতে আমাদের কি হ্যারাসমেন্টের শিকার হতে হয় আপনারা জানেন। আর যদি আমরা এই 28 কিলোমিটার জায়গায় যদি আমরা সেই মাওয়া এক্সপ্রেস দিয়ে যদি আমরা আসি, সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে সেক্ষেত্রে অনেক ঘুরে আসতে হয়, এবং সেটা নিজস্ব প্রাইভেট কার ছাড়া সেই রাস্তা কিন্তু আসা সম্ভব না। এবং আরেকটি রাস্তা আছে মোল্লাবাজারতে, সে যায় ব্রিজ এখনো হয়নি, সেখানেও একই অবস্থা, 3-4 ভাবে আসতে হয়। তা আমার কথা হলো যে আমি যদি এখানে মানুষের জনপ্রতিনিধি হতে পারি, আমি যদি জনতার প্রতিনিধি হতে পারি, আমি যদি জনগণের প্রতিনিধি হতে পারি, আমি সর্বপ্রথম চেষ্টা করব যে আমাদের যাতায়াতের ব্যবস্থা যেন স্মুথ হয়। আমাদের যাতায়াতের ক্ষেত্রে যে আমরা প্রতিদিন যেন আমরা এখান থেকে ঢাকা অথবা অন্য কোথাও যেন আমরা দ্রুত আসা যাওয়া করতে পারি, সেজন্য আমার পরিকল্পনা আছে। ইনশাল্লাহ যদি আমাকে আল্লাহ রহমত করে যদি আপনারা ভোট দেন, আপনার দোয়া যদি হতে পারে, আমি হওয়ার 6 মাসের মধ্যেই তার আমূল পরিবর্তন দেখতে পাবেন। জি, ধন্যবাদ জনাব শান্ত। আমি আরেকটা জিনিস বলতে চাই যে আমি বলতে চাই যে এখানে আর্থসামাজিক বিষয়ে আরেকটি কথা আমি বলতে চাই। আপনারা জানেন যে আমাদের এই টঙ্গীবাড়ি উপজেলায় আমাদের অনেক প্রচুর সংখ্যক আমাদের প্রবাসী ভাইরা আছেন যারা বিদেশে থাকেন। তাদের রেমিটেন্সের জন্য আমাদের বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়ে। আমি চেষ্টা করব অবশ্যই যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য আমি এখানে ইনশাল্লাহ আমি উপজেলায় একটি আলাদা সেল করব, যেন তাদের সেবার মানটা যেন আমি দিতে পারি। কারণ তারা যেহেতু বিদেশ থাকে, তার পরিবারের লোক যদি আসে, সেক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব আমাদের সেই প্রবাসী ভাইদের যারা পরিবার আছে তাদের আমি দ্রুত সেবা দেওয়ার জন্য। সর্বোপরি আমাদের যারা বয়স্ক আছেন, যারা মুক্তিযোদ্ধা আছেন, আমি সবাইকে চেষ্টা করব স্পেশাল সার্ভিস দিতে, যেন তারা
কোনো সময় টঙ্গীবাড়ি উপজেলায় এসে বসে না থাকে, তারা যেন তাদের সার্ভিসটা দ্রুত পায়, আমি সেজন্য অবশ্যই চেষ্টা করব। এবং দুর্নীতির বিপক্ষে আমি সব সময় কাজ করব। এবং আমাদের রাহাত খান রুবেল ভাই বলেছেন যানজটের কথা, এটা আমাদের একটা খুবই সমস্যার আমাদের সম্মুখীন হতে হয়। যানজট সমস্যা ইনশাল্লাহ আমি দ্রুত সমাধান করব। এবং সর্বোপরি আমাদের এই টঙ্গীবাড়ি উপজেলার মানুষ যেন একটি আধুনিক টঙ্গীবাড়ি উপজেলা দেখতে পায়। অন্যান্য শহরের তুলনায় আমাদের শহরটাও যেন, আমাদের উপজেলাটাও যেন একটি সুন্দর উপজেলা হয়, সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা যা দরকার হয় ইনশাআল্লাহ আমরা করব। এবং সর্বোপরি আমি একটা জিনিসই বিশ্বাস করি, আমাদের গভর্নমেন্ট আছে, আমাদের সরকার আছে, অবশ্যই তাদের সহযোগিতায় আমরা চলবো। তবে আমি বিশ্বাস করি যদি আমাদের সদিচ্ছা থাকে, আমাদের যদি ইচ্ছা থাকে, ইনশাল্লাহ অনেক সমস্যা ইচ্ছা করলে আমরাই করতে পারি। জি ধন্যবাদ। জনাব মাহবুবুর রহমান বাচ্চু। মহান আল্লাহ যদি আপনাদের পবিত্র ভোটে আমাকে নির্বাচিত করে, আমি এই টঙ্গীবাড়ি উপজেলাকে একটি আধুনিক সমৃদ্ধ উপজেলা করার চেষ্টা করব। আর সাধারণ লোক যাতে হয়রানি না হয়। আমি দেখেছি আমাদের দেশে বিভিন্ন জায়গায় গেলে যারা একটু সম্মানিত ব্যক্তি, হ্যাঁ ওই সম্মান করে। আপনি চিকিৎসা ক্ষেত্রে যাবেন, 200 টাকা যদি ঢাকা মেডিকেল একজনের দেয়, হারে দৌড়ে নিয়ে চিকিৎসা করি। কিন্তু যেই বেড়ায় দিতারে না, ওর কিন্তু সিরিয়াস রোগ হেরে করে না। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি আপনাদের কাছে কথা দিলাম, আমি সাধারণ লোককে সম্মান করব। কারণ এরা খুব অসহায়, এরা আমাদের কাছ থেকে যথাযথ সম্মান পায় না। এদেরকে আমি সম্মান দিতে চেষ্টা করব। বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বী, তাদের বিষয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। বিশেষ করে আমাদের এই বাংলাদেশে এই মোবাইলে আমাদের যুব সমাজটাকে একেবারে একটা এমন পর্যায়ে নিছে যে এখন দিনে হইলেও জাগনা থাকে, দিনে ঘুমায়, রাতে জাগা থাকে। আপনার যদি এদের জন্য আপনি কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, তাহলে এই সমস্যাটা হবে না। কারণ বাচ্চাদের জন্য খেলার মাঠ করতে হবে। আমরা আগে স্কুলে গেছি, স্কুল থেকে আইসা কোনো রকমের দৌড় দেওয়া, গোল্লা ছুটুক, হাডুডু হোক, এটি খেলতে গেছি। এই খেলাগুলি এখন একেবারে নাই বললেই চলে। এখন মা দুধ খাওয়ায়, বাচ্চারে দুধ দেখে না, ওই মোবাইলের দিকে চোখ। এটি থেকে আমাদের ছেলে মেয়েদেরকে অন্যদিকে মনোনিবেশ করতে হবে। আপনি খেলাধুলা দিতে হবে, বাচ্চাদের মনে করেন ভালো পরিবেশ, যেমন গার্ডেন, কিছু কিছু গার্ডেন করতে হবে। যেমন ওই যে আমাদের মুন্সিগঞ্জে একটা ডিসি পার্ক হয়েছে, এখানে দেখবেন অনেক লোক বিকেলবেলা বসে। আমরা যদি ওইভাবে কিছু পার্ক করতে পারি, মুরব্বীদের একটা বসার জায়গা, ওখানে মনে করেন যে দুই একটা সুন্দর দোকান থাকে, একটু গল্প গুজব করলো, কিছু চা টা খাইলো, আপনার মনের ভাব যদি একজনের কাছে শেয়ার করতে না পারেন। আগে মুরব্বীরা দেখতেন যে নাতি নাতনি তাদের সাথে আড্ডা দিত, এখন তাদের সৌভাগ্য এটা হয় না। কেননা ওই নাতি নাতনিরা সারাদিন মোবাইল নিয়ে দৌড়ায়। ঠিক আছে, আমাদেরকে এই পরিবেশগুলি আস্তে আস্তে ফিরে আনতে হবে, আর নাহলে আমরা সবাই অলস হয়ে যাব। আর অলস হয়ে যদি হয়ে যায়, তাই আর্থসামাজিক কোনো উন্নয়ন হবে না। আমরা ইনশাআল্লাহ আমাদের আমি ছোটোকালে এই যে লঞ্চে উঠতাম, আমার এখনও লঞ্চে উঠতে মন চায়, কিন্তু দুর্ভাগ্য মনে করেন এখন আর লঞ্চের নদীরে শেষ করে লাইছে, নদীর মুখগুলি বন্ধ করছে অনেকে দখল করার জন্য। আবার মনে করে নদী পথে সবচেয়ে খরচ কম এবং সবচেয়ে আরামদায়ক। যারা দেখেন একটু পরিচ্ছন্ন মানুষ, এরা সদরঘাট থেকে রিকাবি বাজার এসে আসে, সদরঘাট থেকে মুন্সিগঞ্জ আসে। আল্লাহ যদি তৌফিক দেয়, যদি আমি চেষ্টা করবো, আমি এর বাইরে করার তো কোনো আমার ক্ষমতা নাই, আমি চেষ্টা করবো অন্তত আগের মতো যাতে আলদিবাজার হয়ে মানুষ লঞ্চে যাতায়াত করতে পারে। আজকে এত এই যে যানজট কেন, মানুষগুলি সব উপরে উঠেছে যে এই নদীপথে মানুষ একটা লঞ্চে মনে করেন 500 লোক ধরত, একটা অটোতে 5 জন লোক ধরে। একটা অটোর লোকগুলি মিনিমাম 500 অটোর মধ্যে ওঠে। এই জন্য এই বিশৃঙ্খলা, আপনি যে বেরোবেন আপনার নিরাপত্তা নেই, কখন আপনার শরীরে একটা আঘাত লাগে, কখন কি লাগে। আসলে এগুলি ইনশাল্লাহ আল্লাহ যদি আপনাদের ভোটে নির্বাচিত করে সততার সাথে যতটুকু পারি চেষ্টা করব, এটাই আমার জনগণের কাছে কমিটমেন্ট। ধন্যবাদ জনাব বাচ্চু। আমরা ফিরবো আপনার কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে। এ পর্যায়ে আমি সংক্ষেপে সবার কাছ থেকে জানতে চাইব যে আপনাদের প্রত্যেকেরই যারা ভোটার রয়েছেন এখানে, তার একটা উল্লেখযোগ্য অংশ রয়েছেন নারী ভোটার, তরুণ ভোটার। তাদের উদ্দেশ্যই তাদের কর্মসংস্থান, তাদেরকে
ধরেন আমাদের সামাজিক আর্থসামাজিক কর্মজীবনে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করার ক্ষেত্রে আপনাদের সুনির্দিষ্ট যদি কোনো পরিকল্পনা থাকে শুধুমাত্র সেটাই আমাদের সাথে একটু শেয়ার করবেন। জনাব রাহাত খান, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ। আসলে এই মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি আমাদের এই উপজেলাটা, এই উপজেলায় নারীদের যে কাজ করার মতো কোনো প্রতিষ্ঠান আমাদের নাই। কারণ আমাদের মুন্সিগঞ্জ সদরে কিছু গার্মেন্টস, ছোট ছোট গার্মেন্টস তৈরি হয়েছে, গজারাই ইন্ডাস্ট্রি এরিয়া হয়েছে, এবং লোহজন শ্রীনগর সিরাজদি খান ওইটা ঢাকার খুব দূরত্ব, খুব কাছাকাছি 15-20 মিনিটে যাতায়াত করা যায়। কিন্তু আমাদের এই টঙ্গিবাড়ি একটি 6টা উপজেলা মিলে মাঝখানে একটা উপজেলা, কিন্তু রোড গার্ডে এবং ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান কোনো আমাদের এই টঙ্গিবাড়িতে এখন বড় কোনো প্রতিষ্ঠান হয় নাই। সেখানে আমাদের মায়েদের, আমাদের বোনদেরকে যে কাজ করে তারা চলার মতন ব্যবস্থা হবে, সেই পরিবেশ আমাদের এই টঙ্গিবাড়িতে নাই। কিন্তু আমাদের পরিকল্পনা করতে হবে যেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে সংসদ অধিবেশনে উনি যদি দাবি করে এই টঙ্গিবাড়িতে আমাদের মায়েদের জন্য, বোনেদের জন্য একটি তাদের জীবনযাত্রা চলার জন্য, তাদেরকে নতুন জীবনের স্বপ্ন দেখার উদ্দেশ্যে, তাদের জীবন সুন্দর চলার জন্য একটি, এখানে যদি গার্মেন্টসের কিছু অংশ আমাদের এই টঙ্গিবাড়িতে কোনো একটি জায়গায় শিল্প প্রতিষ্ঠান যদি হয়, তাহলে আমাদের ওইখানে আমাদের মায়েরা, আমাদের বোনেরা কাজ করতে পারবে। আর যারা তরুণ, আমাদের এই বিক্রমপুরে ইতিহাস আমরা যতদিন যেটা জানি, আমাদের মায়েরা, আমাদের ফ্যামিলি কোনো রকম 9-10 পড়াশোনা করলে যখন শরীরে একটু শক্তি দেখে, ছেলে একটু শক্তি হয়েছে, কাজ করতে পারবে, তখনই তাৎক্ষণিক পড়াশোনা বন্ধ করে তার সন্তানকে বিদেশ পাঠায় দেয়। এখন এই মুন্সিগঞ্জে আমি মনে করি এই টঙ্গিবাড়ির অন্তত কয়েক লক্ষ ছেলে প্রবাসী আছে। তারা প্রবাস জীবনে তাদের ঘামের পরিশ্রম, কারণ আমিও প্রবাসী ছিলাম, আমিও 5 বছর দক্ষিণ কোরিয়ায় কাজ করে আছি। আমি জানি, বক্তব্যটা সংক্ষেপ করবেন। আমি জানি প্রবাস জীবন অনেক কষ্ট। এই জন্য আমাদের এই তরুণদের জন্য আমাদের নতুন কাজ করার প্রতিষ্ঠান তৈরি করতে হবে, এবং নাইলে আমাদের সুশিক্ষা যে অর্জন করতে হয়, সেই সুশিক্ষা থেকে আমাদের এই মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি মানুষ অনেক পিছু পড়ে যাচ্ছি, শিক্ষা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এই জন্য আমাদের অভিভাবকদের বলবো, আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা নিজের পায়ে দাঁড় করার পরে তারপর আপনারা তাদেরকে চাকরি করার সুযোগ করে দিবেন। এই ব্যবস্থার জন্য আমরা আমাদের মা বোনদের সাথে আমরা প্রয়োজন হলে আলোচনা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাকে ধন্যবাদ। এই একই প্রসঙ্গে আমি সংক্ষেপে ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ আপনার বক্তব্য জানতে চাইব। নারী এবং তরুণ ভোটারদের জন্য আপনার সুনির্দিষ্ট যদি কোনো পরিকল্পনা থাকে। জি, আসলে আমাদের কর্মসংস্থানটা হচ্ছে ইসলামপুর বা কাপড়ের বিজনেস, আর হলো প্রবাসী আলু চাষি। তো আমাদের মানে পড়াশোনার প্রতি নানান কারণেই আগ্রহটা কমে গেছে। আমি বহু বছর ধরে এটা নিয়ে কাজ করি, যারা আপনারা আমার সামনে আছেন। আমি রাজনৈতিক কর্মী হওয়ারও অনেক আগে একজন শিক্ষার কর্মী ছিলাম, এখনও আছি। স্কুলে যে মায়েদেরকে উদ্বুদ্ধ করা, ছাত্রদেরকে উদ্বুদ্ধ করা পড়াশোনা করার জন্য, তথ্য প্রযুক্তি জ্ঞান অর্জনের জন্য, ইংরেজি ভাষা শেখানোর জন্য। সেটাতে কিছু যে হয়নি তা না, কিছু হয়েছে, কিন্তু ব্যাপক জনগোষ্ঠীকে বা সকল জনগোষ্ঠীকে তার সাথে সংশ্লিষ্ট করা যায় নাই। আমাদের নতুন জেনারেশনের পড়াশোনার প্রতি আগ্রহ একটু কম, তারা বেশিরভাগই প্রবাস জীবন বেছে নিতে চেষ্টা করে। সেক্ষেত্রে যেহেতু তারা প্রবাসেই যেতে চায়, বাইরে যেহেতু যেতে চায়, এখন যেটা করে অনেকেই হলো বাবার জমি বন্ধক রেখে বা জমি বিক্রি করে বাইরে যায়, আর তার উপার্জনের একটা বড় অংশ আবার ব্যয় হয়ে যায় তার এই ঘরটা পুনরুদ্ধার করার জন্য, বাড়িটা পুনরুদ্ধার করার জন্য।
তো এখানে খুব ভালো হতো যদি এ শর্ট অফ, এটাকে কী বলে, মানে কোঅপারেটিভ ব্যাংক টাইপের, যারা কর্মসংস্থানের জন্য বাইরে গেছে তাদের সকলের ফাইন্যান্স দিয়া একটা উপজেলা ভিত্তিক অর্থ যোগানের প্রতিষ্ঠান থাকবে। সেখান থেকে স্বল্প লাভ দিয়ে টাকা নিয়ে নতুনরা বিদেশ যাবে, তারা আবার সেই টাকা শোধ করবে। এমন একটা কাজ যদি শুরু করা যায় তাহলে নতুন যারা বিদেশে যেতে চায় তাদের জন্য আসলে অনেক সহজ হবে। কাজটা খুব সহজ না, আমি যত সহজে বললাম, এটা অনেক চ্যালেঞ্জ। বিশ্বস্ততার জায়গা তৈরি করা, মানুষকে এখানে উদ্বুদ্ধ করা। যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে তরুণদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে এটাও একটা যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। এটা আমি বললাম তরুণদের জন্য। এর বাইরে আমি চেষ্টা করেছিলাম ই কমার্স শেখানোর জন্য, ই মার্কেটিং শেখানোর জন্য ল্যাপটপ কিনে দিয়েছিলাম, ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম, কিন্তু কেউ শিখতে চায় না। তো সেই কারণে আমার মনে হয়েছে যদি বিদেশ মানে প্রবাস জীবন কেন্দ্রিক কোনো পরিকল্পনা করা যায় সেটা সফল হওয়ার সম্ভাবনা আছে। আমরা ইনশাল্লাহ যদি পরের মেয়েদের সুযোগ পাই এটা করার চেষ্টা করব। আর নারীদের ক্ষেত্রে আমি নিজেকে নারী বান্ধব রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি। আমি বছর মানে এমন কোনো সপ্তাহ বাদ যায় না নির্বাচনের সময় ছাড়া কোনো না কোনো স্কুলে আমি মায়েদের সাথে মত বিনিময় করি না। আমি তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য, ছেলে মেয়েদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য, বাল্য বিবাহ থেকে দূরে রাখার জন্য, টেলিফোনে বিয়ে থেকে দূরে রাখার জন্য, সন্ত্রাস থেকে দূরে রাখার জন্য, লেখাপড়া শেখানোর জন্য, ভালো ফলাফল করার জন্য, লেখাপড়া শিখিয়ে বিদেশ পাঠানোর জন্য। এই কাজগুলো আমি এই এলাকায় বহু বছর ধরে নারীদের সাথে করে আসছি। সুযোগ পেলে আবার এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। জনাব গোলাম রব্বানী শান্ত। আমি সব সময় চেষ্টা করি যে আমাদের নারী ও তরুণ ভোটারদের যেন আমি কিছু করতে পারি। আপনারা জানেন যে আমাদের এখানে অনেক নারী আছেন যারা হয়তো বা কী করবে বা তাদের কী কর্মসংস্থান হবে তারা চিন্তা করে। আর আমার বড় ভাই এখানে বলেছিলেন যে আমাদের এখানে আসলে গার্মেন্টস বা শিল্প প্রতিষ্ঠান তেমন একটা নেই, যে কারণে যে কর্মসংস্থানের ব্যবস্থা আসলে খুব একটা নেই। তবে আমরা চেষ্টা করব কর্মসংস্থান করা যায় কীভাবে, সেভাবে আমি অবশ্যই চেষ্টা করব। আর আমি একটা জিনিস চেষ্টা করব যে আমাদের নারী উদ্যোক্তা যদি এখানে তৈরি হয়, যদি আমাদের নারী উদ্যোক্তারা এখানে তাদের কাজকর্মগুলো করতে যদি তাদের কোনো সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব যে যেন তাদের উদ্যোগকে আমি আরেকটু ভালো আগাতে পারি। আপনারা জানেন যে আমাদের অদূরেই নারায়ণগঞ্জে আমাদের এখানকার অনেক লোক আছে, টঙ্গীবাড়ির অনেক লোক আছে যারা ওখানে গার্মেন্টস মানে ছোটো গার্মেন্টসের ব্যবসার সাথে জড়িত। সেখানে আমি দেখেছি অনেক পুরুষরা কাজ করে। তো সেখানে আমি চেষ্টা করব যদি নারীরা সেখানে আসতে চায় সেখানে যেন নারীরাও কাজ করতে পারে, সেটা আমি চেষ্টা করব। আর তরুণ ভোটারদের সার্বিক জীবনমান নিয়ে আমার যে চিন্তা ভাবনা, তরুণ ভোটার মানে হচ্ছে হয়তো বা ইন্টারমিডিয়েট পাস করেছে, এইচএসসি পাস করেছে এরকম। আমি অবশ্যই চেষ্টা করব যে আমরা যাদের তরুণ ভোটার যারা এসএসসি পাস করেছে বা যাদের বয়স 18-র উপরে হয়েছে তাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আর যে পড়াশোনা করছে তার জন্য পড়াশোনাটা আরেকটু ভালো মতো সে ভবিষ্যতে করতে পারে, সেজন্য আমি চেষ্টা করব। এবং এমনভাবে যেন আরেকটা জিনিস চেষ্টা করব যেন আমাদের কোনো সন্তান বা আমাদের কোনো ভোটার, আমাদের কোনো তরুণরা যেন বেকারত্বে না থাকে। কারণ আপনারা জানেন বেকারত্ব খুবই একটা কষ্টের জায়গা। আমাদের দেশে যারা তরুণ আছে সব সময় তারা কিন্তু কাজ করতে চায়, আমি দেখেছি। তাদের কাজের ব্যবস্থার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং তাদের উদ্যোগকে আমি সব সময় স্বাগত জানাবো। ধন্যবাদ আপনাকে। এবারে আমরা শুনবো সংক্ষেপে জনাব মাহবুবুর রহমান বাচ্চু আপনার কাছ থেকে নারী এবং তরুণ ভোটারদের বিষয়ে আপনার ভাবনা। ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে এখন পুরুষ নারী পড়ায় সমান সমান, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বিশ্বের মুসলিম দেশও আমাদের মা বোনেরা মানে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে। আপনি অন্য যেগুলি আমাদের ধর্মীয় দেশ না, সেখানে তো পুরুষরা শুধু বিড়ি খায় আর মনে করেন চকলেট দেয়। চায়না যারা গেছেন দেখবেন সব মহিলারা করে। কিন্তু মালয়েশিয়া বা অন্যান্য দেশে আপনি হিজাব পরা সুন্দরভাবে কাজ করে। এখন আমাদের দেশে একটা মানে রেওয়াজ যে আমরা মহিলাদেরকে কাজ করতে দিন। আসলে শালীনতার সাথে পর্দার সাথে কাজ করা যায়, এটা ইসলামও জায়েজ আছে। একজন মহিলা পুরুষ যদি সংসারে কাজ করে ওই ফ্যামিলিটা সুন্দরভাবে চলে। একজন পুরুষের
মানে টাকা দিয়া সংসারটা চলতে কষ্ট হয় এবং পুরুষটারও অনেক পরিশ্রম করতে হয়, মানে যেটা মানে অনেক কষ্টকর। আমি চেষ্টা করব আমাদের মা বোনদের দিয়ে আগের যে মনে করেন নকশিকাঁথা তৈরি হতো, তারপর আপনাদের অনেক সুন্দর সুন্দর জিনিস এরা বাসায় তৈরি করতে পারে, চাদর, তারপর যে বেতের মানে অনেক নকশিকাঁথার জিনিস তৈরি করতে পারে, এগুলি অনেক পপুলার। একটা সুন্দর জিনিস যদি কেউ দেখে, ওইটা মনে করেন আমাদের এই জিনিসগুলি আপনার এলিফ্যান্ট রোড বা গুলশানে এনে যেটা 500 টাকা, ওই জিনিসটাই ওখানে 5,000 টাকা। যারা কষ্ট করে কামাইলো এই কাজটা করলো তাদের প্রফিট 50 টাকা, কিন্তু আরেকজনে 450 টাকা প্রফিট, সরি 4,500 টাকা প্রফিট করতেছে। যাই হোক, আমাদের মা বোনদেরকে আমাদের কর্মসংস্থানের শরীয়ত সম্মতভাবে কিছু কর্মসংস্থানের সৃষ্টি করে দিতে হবে। তাদেরকে আপনার এই কিছু কুটির শিল্প এগুলিকে ব্যবস্থা করে দিতে হবে। আর তরুণদের প্রতি আমার প্রথমেই আহ্বান যে তরুণরা এখন আগে দেখছি মনে করেন বিদেশ যায়, বিদেশ গিয়া মানুষ 20,000 টাকা ইনকাম করে, কি যে কষ্ট ভাই। আমি মালয়েশিয়া গিয়ে দেখছি আপনার ওই যে ইয়াগুলি ঝাড়ু দেয়, বেশিরভাগ ওই ইয়ারি পরিষ্কার করে। জিজ্ঞেস করছি ভাই তোমার ইনকাম কত, 20-25,000 টাকা। অথচ বাংলাদেশে যদি আপনি একটা দোকানে বসে চা, একটু কফি, পেঁয়াজু, আলুর চপ বিক্রি করেন, আপনার কিন্তু দৈনিক 1,000 টাকা প্রফিট হয়। কিন্তু তারপরও যায়। আমাদেরকে ছোট ছোট পরিসর হইলেও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। যেমন আপনি ডেইরি ফার্ম করেন, পোলট্রি ফার্ম করেন, মাছের চাষ করেন, বিভিন্ন ধরনের গাছ লাগান, আম চাষ করেন, ডাব, একটা ডাবের দাম 150 টাকা। আপনি বাড়িতে 100 ডাব গাছ লাগান, লিবু গাছ লাগান। আপনি এগুলি করলে আপনার সংসার ইনশাল্লাহ সুন্দরভাবে চলবে। জনাব বাচ্চু, আপনি শেষ করবেন। ঠিক আছে, এটাই আমার আমার আল্লাহ তাআলা আমার যদি একটু তৌফিক দান করে, আমাকে যদি আল্লাহ সুযোগ দেয়, আমি কিছু কর্মসংস্থান ক্ষুদ্র পরিসর হইলেও আমি এটা চেষ্টা করব। আসসালামু আলাইকুম। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে আসছি। আমি সর্বশেষে আপনাদের প্রত্যেককে বলবো যে সংক্ষেপে একটু জবাব দেবেন এই প্রশ্নটার। এটা আমার দিক থেকে সর্বশেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে এই উপজেলায় যে, কিন্তু আপনারা অনেকেই বললেন যে অনেক লোক আছে যারা বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত রয়েছেন এবং রেমিটেন্স পাঠাচ্ছেন। এই উপজেলায় কিন্তু আমরা জানি কিছু কোল্ড স্টোরেজ রয়েছে, কিছু পর্যটন শিল্পেরও বিকাশ কিছু কিছু হচ্ছে। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর কীভাবে এটা প্রসারিত হতে পারে বলে আপনারা মনে করেন? খুব সংক্ষেপে যদি বলেন জনাব রাহাত খান রুবেল। আসলে আমাদের এখানে যেই কোল্ড যে বিজনেস, এটা হলো আমরা আলু রোপণ করে আলু তো যখন আমরা তুলি তখন শুধু কোল্ড স্টোরে 200-300 লোক কাজ করে। একটি কোল্ড স্টোরে 200-300 লোক কাজ করে, তাও আমাদের এই জেলার কোনো লোক না, সব বরিশাল থেকে আসে, রংপুর বরিশালের অঞ্চল, পাবনা ওই অঞ্চলের লোক এখানে এসে কাজ করে। তো অতএব আমাদের যে আলু রোপণ করি, সে আলু রোপণ করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে তারা আমাদের এই আলু রোপণটা করে, এবং যখন আলুটা তুলি তখন একই সেম। আমাদের এই অঞ্চলে কোনো লোক আমরা পাই না, সব বাইরের মানুষের প্রতি আমাদের পুরা নির্ভরশীল হয়ে গেছি এই বিক্রমপুরের মানুষ। আমরা আসলে কাজ শুধু একটি পছন্দ করি, আমাদের ছেলে মেয়েদেরকে বিদেশ পাঠিয়ে দেব, আর বিদেশ থেকে টাকা পাঠাবো, আমরা সুন্দর জীবনযাপন, এখানে যারা বাংলাদেশে থাকি তারা সুন্দর জীবনযাপন করব। আমি বিশ্বাস করি, দেখেন আমার চোখে দেখা একটা লোক একটা ফ্যামিলির জন্য তার 10 বছর 20 বছর জীবন বিদেশ কাটায় আসে, সে ইমানের দিক দিয়া অনেকটা দুর্বল হয়ে যায়, আমল করতে পারে না, নামাজ পড়তে পারে না, সঠিক মতো সে আল্লাহর ইবাদত করতে পারে না। শুধু ফ্যামিলির জন্য উনি বিদেশ থেকে যেই টাকা অর্জন করে বাংলাদেশে পাঠায়, আমরা 10-12 জন ফ্যামিলির সদস্য সব ওই টাকাটি আমরা এই সুযোগ সুবিধাটা নিই। কিন্তু বিদেশ থেকে আসার পরে দেখা গেছে ওই ছেলেরা যদি বাবার কাছে হিসাব চাইতে যায়, বাবা হিসাব দিতে পারে না, মার কাছে হিসাব চাইতে মা হিসাব দিতে পারে না।
কিন্তু ওই ছেলের 20 বছর জীবনটা চলে যায়। আপনি কাইন্ডলি একটু পয়েন্টটা শেষ করবেন দ্রুত, হ্যাঁ? জি, আমি আমাদের এই যারা প্রবাসী জীবন যারা যাপন করে এবং তাদের ফ্যামিলিকে বলবো, যা মা বাবা সবাই মিলে আপনারা যে প্রবাস থাকে তার চিন্তা একটু করতে হবে, সেই প্রবাস থেকে এসে এই টাকা দিয়ে সে যেন একটা ভালো বিজনেস করতে পারে এবং তার সুন্দর জীবন গড়ার কাজ করতে পারে। এই একটি বিষয়। আরেকটি বিষয় হলো আমাদের এইদিকে শিল্পকলা বাড়াইতে হবে। আমাদের এই আমরা যারা জনগণের প্রতিনিধি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে বানায় আবারও যদি সেবা করার সুযোগ দেয়, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের উদ্যোগে আমাদের এই অঞ্চলে অন্তত আমাদের যারা হতদরিদ্র, যাদের জন্য আমাদের বিভিন্ন আমাদের বিজনেস করার জন্য তাদের ব্যবসা বাণিজ্য সুযোগ দিতে হবে এবং তাদেরকে চাকরি করার জন্য তাদেরকে প্রতিষ্ঠান তৈরি করে দিতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। এইবার আমরা শুনবো খুব সংক্ষেপে জনাব ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ আপনার কাছ থেকে। এখানে 3টা বিষয় আছে: কোল্ড স্টোরেজ, পর্যটন, ব্যবসা বাণিজ্য। কোল্ড স্টোরেজ অনেকগুলো আছে, আমার ধারণা 40+। এটা অল্প কিছু সময়, বছরের অর্ধেক সময় কাজে ব্যবহৃত হয়, বাকি সময় আইডল পড়ে থাকে। তো এটার বহুমাত্রিক ব্যবহারের পথ খুঁজে বের করা যায়, এক। আর পর্যটন, টঙ্গিবাড়িতে ওইভাবে পর্যটন গড়ে ওঠেনি। আমাদের এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে নাটেশ্বর বৌদ্ধ মন্দির আছে, রঘুরামপুর বৌদ্ধ মন্দির আছে, পণ্ডিত অতীশ দীপঙ্করের বাড়ি এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। এগুলো মিলে এখানে আসলে পর্যটন গড়ে ওঠার বিরাট সম্ভাবনা আছে। দক্ষিণে পদ্মা নদী আছে, পদ্মার এবারে বিস্তীর্ণ চরে মানুষ বেড়াতে আসে। এগুলো মিলে এখানে পর্যটনের নানান দিক গড়ে তোলা যায়। আপনি শুনলে আমরা টঙ্গিবাড়ির বাইরে যারা শুনতেছেন, আমাদের নাটেশ্বরের বৌদ্ধ মন্দিরে 1300 বছরের পুরনো স্থাপনার অস্তিত্ব পাওয়া গেছে। সবচেয়ে গর্বের কথা, আনন্দের কথা, 1300 বছর আগে এই টঙ্গিবাড়িতে এমন ইঞ্জিনিয়ার ছিলেন যাদের বানানো রাস্তা এখনও সচল আছে, ছোট সরু কিন্তু এখনও কার্যক্ষম আছে। আমরা যদি সারা দেশের এমনকি দেশের বাইরের পর্যটকদেরকে এখানে আকৃষ্ট করতে পারি, পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারি, তাহলে সেটা একটা সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে বলে আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব গোলাম রাব্বানী শান্ত। আমাদের টঙ্গিবাড়ি উপজেলা আলুর জন্য বিখ্যাত এবং সেই কারণেই আমাদের এখানে বেশ কোল্ড স্টোরেজ রয়েছে এবং এই কোল্ড স্টোরেজের কারণে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এবং সেই সাথে আমি মনে করি যে আমাদের এখানে শুধুমাত্র এই কোল্ড স্টোরেজগুলো শুধুমাত্র আলু রাখা হয়, কিন্তু আমরা এর সাথে ইচ্ছা করে ফ্রেশ ফুড বা অন্যান্য জিনিসপত্র আমরা ইচ্ছা করলে যেগুলো অন্যান্য জায়গায় আমি দেখেছি যে কোল্ড স্টোরেজে রাখা যায় সেগুলো আমরা রাখতে পারি। সেই সাথে আমাদের এখানে যে পর্যটন খাতের আমি মনে করি অপার সম্ভাবনা আছে, কারণ আপনারা জানেন যে আমাদের এখানে ঢাকার থেকে দূরত্ব খুবই কম। মানুষ ঢাকায় আসলে অনেকে থাকতে থাকতে বোরিং হয়ে যায়। আমাদের এখানে খুবই কাছে এবং আপনি জানেন যে আমাদের টঙ্গীর উপজেলাটা সবুজে ঘেরা একটি উপজেলা, সুন্দর একটি উপজেলা। এখানে যেরকম আমাদের এখানে পদ্মা নদী আছে, ঠিক তেমনিভাবে আমাদের এখানে অনেক সুন্দর গাছগাছালি বা আমাদের সুন্দর একটি পরিবেশ আছে, যেমন আমি মনে করি অন্যান্য অনেক উপজেলাতে নেই। ইচ্ছা করলে পর্যটন ক্ষেত্রে আমরা এখানে অপার সম্ভাবনা আমি দেখছি। পদ্মা নদী, আমাদের যে পদ্মা নদী আছে সেই ক্ষেত্রে সেখানে আমরা ওখানে রিসর্ট করতে পারি। আপনারা দেখবেন যে আমাদের এই আসার সময় বিভিন্ন খাল টাল আছে যেগুলো অনেক সুন্দর, নয়াবের মামার কাছে সবসময় লেগেছে। সেটা ব্যাতকাথে আছে দেখেছি আমি, সেটা দেখেছি আউটসাইতে, এরকম অনেক জায়গায় আমি দেখেছি। ইচ্ছা করলে আমরা যে চেষ্টা করি আমাদের জায়গাটাকে আমরা একটা যে কোনো রিসর্ট বা পর্যটন ক্ষেত্রের জন্য আমরা ব্যবহার করতে পারি। আপনারা যা দেখেছেন অন্যান্য অনেক দেশে আপনার এটা একটা নর্মাল জায়গার মধ্যে ইচ্ছা করে পর্যটন স্পট গড়ে উঠতে পারে। আমি মনে করি এখানেও তাই। আমি উদ্যোক্তাদের স্বাগত জানাবো যে যদি কেউ উদ্যোগ নিতে চায় এখানে পর্যটনের ক্ষেত্রে যত ফ্যাসিলিটি দেওয়া যায় উদ্যোক্তাদের আমি নিব এবং পর্যটকরা যেন এখানে এসে তাদের বিনোদনের একটা সুন্দর জায়গা হতে পারে। ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে আমি বলবো যে যারা উদ্যোক্তা থাকবে, যারা নতুন উদ্যোক্তা হবে, তাদের জন্য অবশ্যই আমি তাদের জন্য এমন ব্যবস্থা করব যেন তাদের কাজ করতে অনেক সুবিধা হয় এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমি এমন একটা ব্যবস্থা করব যেন খুব সুন্দরভাবে ইজিভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে। এবং আপনারা জানেন যে আমাদের এখানে গণপরিবহনের একটা বিশাল সম্ভাবনা রয়েছে। আমাদের গণপরিবহনের অবস্থা এখানে আসলে খুবই খারাপ। ইচ্ছা করলে গণপরিবহনটাকে
সেবা হিসেবেও নিতে পারে এবং গণপরিবহনকে ইচ্ছা করলে আমাদের এখানে ব্যবসা হিসেবে একটা ভালো সম্ভাবনা আছে এবং স্বাস্থ্য ক্ষেত্রেও তাই মনে করি যে আমাদের এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হবার সম্ভাবনা আছে। যদি কেউ আসতে চায় আমি অবশ্যই সহযোগিতা করব যেন ব্যবসা বাণিজ্য এখানে একটি সুন্দর অবস্থা তৈরি হয়। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। জনাব মাহবুবুর রহমান বাচ্চু। জি, আসসালামু আলাইকুম। আসলে কোল্ড স্টোরেজের দ্বারা আমাদের মানে যারা কোল্ড স্টোরেজে যারা কাজ করে এরা খুব নিচু শ্রেণীর মানুষ, মানে নিচু বলতে তারা 500 থেকে 1000 টাকা মায়না পায়। এই কোয়ালিটির লোক ওই মনে হয় 90%। সুতরাং কোল্ড স্টোরেজের দ্বারা আমাদের আলু রাখা যাবে, কিন্তু কারো ভাগ্যের পরিবর্তন হবে না যারা কাজ করে। আপনার ভাগ্যের পরিবর্তন করতে হলে, নিজের পরিবারটাকে একটু ভালো রাখতে হলে আপনাকে উদ্যোক্তা হতে হবে। যে কোনো মনে করেন কেউ পোলট্রি ফার্ম করতে পারে, ডেইরি ফার্ম করতে পারে, গাছ একটা মানে গাছের বাগান করতে পারে। মানে এগুলি করলে আপনি একটা কোল্ড স্টোরে একজন কর্মচারীর বেতন 500 থেকে সর্বোচ্চ 1000 টাকা, তাও মাথায় বোঝা নিয়ে ওই আলুগুলি রাখে তারা। কি যে কষ্ট, এটা অন্য দেশে নাই। মেশিন মানে ইয়ের সাথে ওই বিভিন্ন মেশিনের মাধ্যমে আলু উপরে উঠায় নামায়, কিন্তু আমাদের দেশে বোঝা নিয়ে তারা 500 থেকে 1000 টাকা কষ্ট করে। কাজেই আপনার কর্মসংস্থান মানে পরিবারের উন্নয়ন করতে হলে উদ্যোক্তা বিকল্প নাই, এটা আমাদেরকে করতে হবে। আর পর্যটন তো অবশ্যই, আপনি যেখানে একটু গাছ লাগান, ওখানে করে টেবিল দেন, একটু বসেন, এটা পরিবেশও ভালো থাকে, আপনার শরীর মনও ভালো থাকবে। সুতরাং পর্যটকটা বৃদ্ধি পেলেই আপনার বিভিন্ন গার্ডেন, বিভিন্ন বসার একটু সুন্দর জায়গা হলে ওখানে এমনিই আপনাদেরকে ভালো লাগবে। এখন মনে করেন এই রাস্তাঘাটের উন্নয়নটা হইলেই সব কিছু সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব, ধন্যবাদ জনাব বাচ্চু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং শুধু দর্শক এবং এখানে আজকে উপস্থিত আমাদের সাথে এতক্ষণ যারা অনুষ্ঠানটি দেখছিলেন তাদের সকলকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং এই পর্যায়ে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে উপস্থিত। আমি শুধুমাত্র একটি দুটি প্রশ্ন হয়তো অডিয়েন্স থেকে নিতে পারবো, এবং আমি আমার সাথে যারা উপস্থিত আছেন নির্বাচনে পদপ্রার্থী ক্যান্ডিডেট তাদেরকেও বলবো যে আপনারা সংক্ষেপে জাস্ট এক লাইনে হয়তো জবাবটা দেবেন। জি, আমার সামনে যে ভদ্রলোক, এবং আপনারা শুধু স্পেসিফিক প্রশ্নটা করবেন, কোনো মন্তব্য করার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, সবাইকে এই উষ্ণ বিকেলে গ্রীষ্মের যে উষ্ণতা, এতে শীতল শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুভ ঘোষ, আমি পেশায় একজন গণমাধ্যম কর্মী। আমি বলবো যে বারবার জনপ্রতিনিধি নির্বাচন হয়, 5 বছর পর জনপ্রতিনিধি আসে, তারা নানা রকম প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় কতটুকু? এবং সেইখানকার মানুষের একটি দাবি যে সেইখানে যদি একটি ব্রিজ নির্মাণ করা যায় এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার যদি উন্নয়ন হয়, সেটি ওই এলাকার মানুষের আত্মসমাজ। জি, ধন্যবাদ, ধন্যবাদ। আপনি বসবেন। ধন্যবাদ, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। জি প্লিজ আপনি। আমার একটা দাবি, এখানে আমরা ঢাকা থেকে খুবই নিকটে, আমাদের এখানে এক প্রার্থী বলেছে 28 কিলোমিটার। আমার প্রশ্নের হচ্ছে গিয়া যে আমরা এখান থেকে ঢাকা কিভাবে দ্রুত যেতে পারি, আর আমাদের ভালো এখানে যে ট্রান্সপোর্টেশন যা আছে একেবারেই নিম্নমানের। জি ধন্যবাদ, আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনাকে প্রশ্নটার ধন্যবাদ। উত্তর? যে যে আর আমরা আর একটা প্রশ্ন নিতে পারবো, যে উনি অনেকক্ষণ ধরে বলছিলেন। সম্মানিত উপস্থাপক, আপনার মাধ্যমে সম্মানিত প্রার্থীগণের কাছে জানতে চাই যে টঙ্গীবাড়িতে যে মাদকের সরাসরি মাদকের কারণে আজকে আমাদের ইয়াং জেনারেশন ধ্বংসের পথে, আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ ধ্বংসের পথে, এই মাদক নিয়ে মাদক নিরসনের জন্য আপনাদের পরিকল্পনা কি? আরেকটি বিষয় হলো আমাদের বাল্যবিবাহ। বাল্যবিবাহ সম্বন্ধে কেউ একটি কথা বলেননি। আমার প্রশ্ন আপনার মাধ্যমে, বাল্যবিবাহ প্রতিরোধের জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন? সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আমি দুঃখিত, আমি আর কোনো প্রশ্ন এ পর্যায়ে নিতে পারছি না। আমি খুব সংক্ষেপে, আপনারা প্রশ্নগুলো সকলেই শুনেছেন, যদি তারপরেও রিফ্রেশ করতে হয় আমি বলে দিতে পারি। আমি কাজী আব্দুল ওয়াহিদ আপনার কাছ থেকেই শুরু করি। ওনারা কিন্তু ভালো একটা ঢাকার সাথে ভালো বাস পরিবহনের কথা বলেছেন, বাল্যবিবাহের কথা বলেছেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণের কথা বলেছেন। আপনি বলবেন। আমি কি সবগুলোর জবাব দিব? জি জি জি। ধন্যবাদ প্রশ্ন যারা করেছেন। আমার মনে হয় আমি কথাটা বলেছিলাম, আপনারা হয়তো খেয়াল করেন নাই,
যে বহু বছর ধরে আমি মা সমাবেশ করে মায়েদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে আসছি বাল্যবিবাহ না দেওয়ার জন্য, ছেলে মেয়েদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য। মাদক এবং বাল্যবিবাহ তো অনেক কমেছে, নিঃসন্দেহে অনেক কমেছে গত 10 বছরে। এবং এটা যে ব্যক্তিগতভাবে আমার কৃতিত্ব তা না, এটা সমষ্টিগত কৃতিত্ব, সরকারের উদ্যোগ, স্থানীয় সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের উদ্যোগ, আমাদের শিশু মহিলা অধিদপ্তরের উদ্যোগের ফলে এটা হয়েছে। এখন কিন্তু 18 বছরের আগে বিয়ে নিবন্ধন হয় না, তারপরেও অনেক সময় অনেকে লুকিয়ে লুকিয়ে করে ফেলে, সেটার ব্যাপারেও প্রশাসন যথেষ্ট সজাগ। এবং আমি মনে করি আমরা এই যে উদ্বুদ্ধ করার কাজটা, এটা আমি একবার বলেছি, আবার বলতেছি যে আমরা এটাকে কন্টিনিউ করে যাব মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। একইভাবে মাদকের বিষয়টাও তাই। মাদক তো শুধু আইন করে মাদক আসক্ত হইল তাকে শাস্তি দিলাম, মাদক গ্রহণ করলো তাকে শাস্তি দিলাম, এটা তো সমাধান না, আসলে সে তো মাদকাসক্ত হয়েই গেল। এখানেও উদ্বুদ্ধকরণ এবং আমাদের মা বাবাদের এখানে অনেক বড় ভূমিকা নিতে হবে। আমাদের ভূমিকা আছে, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি। আমাদের মায়েদেরকে আরও অনেক নিবিড়ভাবে ছেলে মেয়েদের পরিচর্যা করতে হবে। এই বিষয়টা আমি প্রতিনিয়ত মায়েদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি, ভবিষ্যতে আরও করব। একটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হলো আমাদেরও সীমাবদ্ধতাটা আপনাদের বুঝতে হবে। আমরা কিন্তু একটা উপজেলা চেয়ারম্যান, আমরা অনেকেই জানি না একটা উপজেলা পরিষদ বছরে সরকারের কাছ থেকে 56 থেকে 64 লাখ টাকা বরাদ্দ পায়। অনলি 56 থেকে 64 লাখ টাকা। তার নিজস্ব, বাংলাদেশের অনেক উপজেলা পরিষদ আছে, তার নিজস্ব আয় দিয়ে তার কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় না। আমাদের এখানে তেমন না, আমাদের এখানে 2-2.5 কোটি 1.5-2 কোটি টাকা থাকে। ওই লেভেলের একটা বাজেট দিয়ে বা ওই লেভেলের একটা কর্মকাণ্ডের মধ্য দিয়া একটা উপজেলায় ট্রান্সপোর্ট সিস্টেম চালু করে ফেলবে, এটা কিন্তু সরকারও করে না। আমাদের দেশে যেই গণপরিবহনে কিন্তু সরকারেরও বিআরটিসি ছাড়া আর কিছু নাই। এটা একটা পাবলিক সেক্টর, পাবলিক ব্যবসা প্রতিষ্ঠান করে। আমরা উদ্বুদ্ধ করতে পারি বাস ব্যবসায়ীদেরকে এখানে ভালো মানের বাস আনার জন্য, কিন্তু একজন উপজেলা চেয়ারম্যান হিসাবে আমার দায়িত্বে, আমার ক্ষমতার মধ্যে আমি কাউকে বাধ্য করতে পারবো না বা পারি না যে আপনাকে এখানে বাস নিয়ে আসতেই হবে। কিংবা আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়ী না যে আমি এখানে একটা বাসের ব্যবসা চালু করে দিলাম। মানে আমাদের কর্মপদ্ধতি, আমাদের জুরিডিকশান কতটুকু আমরা করতে পারি, এটাও আসলে আমি আপনাদেরকে বোঝাতে চাই। যে এই যে উপজেলা থেকে জেলা পর্যন্ত বা ঢাকা পর্যন্ত চলাচলের জন্য বাসের ব্যবস্থা করে ফেলা, উন্নত মানের পরিবহনের ব্যবস্থা করা, এটা আসলে একজন উপজেলা চেয়ারম্যানের কর্ম যে ক্ষেত্র তারও অনেক বাইরে অবস্থিত। আমরা শুধু উদ্বুদ্ধ করতে পারি কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে এখানে ব্যবসা করতে আসার জন্য। জি, ধন্যবাদ জনাব ওয়াহিদ। খুব সংক্ষেপে আমি আপনার বক্তব্য নেব, জনাব রাহাত খান রুবেল। ধন্যবাদ। 2টি প্রশ্ন করেছে আমাদের দুজন আমাদের অ্যালার্ট পাচ্ছেন লোক টঙ্গিবাড়ির। আসলে আমরা এক সময় আমাদের এই টঙ্গিবাড়ি রোড যখন সৃষ্টি হয়, গাড়ি চলার সৃষ্টি হয়, ওই পরিবহন সেক্টরের মধ্যে আমার পরিবারও একজন ছিল। আমরা আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা অনেক দূরে চলে যাওয়ার কারণে আমাদের যারা এই পরিবহন সেক্টরে ব্যবসা করে, বিজনেস করে, তারা তাদের সুযোগ সুবিধার মতোই তারা অল্প টাকার দিয়ে গাড়ি কিনে এবং জনগণের চিন্তা না করে অল্প জায়গা মধ্যে বেশি করে সিট দিয়ে একটা 2জন মানুষ বসার মতো একটি সিটে পরিবেশ থাকে না এবং পা 2টা রাখানো যায় না। তো এই পরিস্থিতির মধ্যে আসলে সমস্যাগুলো আমরা জানি, আপনি যদি সমাধানের এক লাইনে বলেন তাহলে আমি অন্য বক্তাদের কাছে যাব। সমাধানের একটি রাস্তা আছে, সেটা হলো আমরা যদি উদ্যোগ নিয়ে আমাদের এই বিজনেস যারা করে তাদের সাথে বসে তা এই সমস্যা সমাধানের জন্য আমরা সবাই মিলে সহযোগিতা ওনাদের করলে তো এইটা সম্ভব। আরেকটি বিষয়, আমি মাদক নিয়ে একটু কথা বলবো। মাদক এটা আমার নির্বাচনী স্লোগান, প্রতিটা ঘরে ঘরে আমি দিচ্ছি। মাদক একটি সমাজের জন্য বড় ক্যান্সার রোগীর জন্য একটি বেশি সমস্যা সৃষ্টি করে, কারণ একটি মাদক আসক্ত সন্তান
পুরা পরিবারকে ধ্বংস করে, ওই সমাজকে ধ্বংস করে, একটা জাতির মেরুদণ্ড নষ্ট করে। আমরা আসুন যারা আজকে নির্বাচন করছি, আপনারা জয় পরাজয় যেই হোক, শুধু চেয়ারম্যান হইলে চেয়ারম্যানের একা দায়িত্ব তা না, আমাদের যদি আমরা পরাজয় হই আমাদেরও দায়িত্ব আছে এই সমাজের মানুষকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। আমরা যদি সকলে নির্বাচনের জন্য ঢাকা থেকে সুন্দর জীবনযাপন ছেড়ে 15-20 দিন 1 মাসের জন্য এলাকায় এসে নির্বাচন করব, জনগণের অনেক কিছু করে দিব। নির্বাচনে পরাজয় হওয়ার পরে আবার ঢাকা চলে যাব, 5 বছর আর এই জনগণের খোঁজ খবর নিব না, তাহলে এই জনগণের আপনি এই শেষ সমস্যার শেষ সমাধান করবেন, করা যাবে না। শেষ করবেন জনাব রাহাত খান। আমরা যদি সবাই মিলে এই মাদকের বিরুদ্ধে আমরা যদি মাঠে কাজ করি এবং প্রশাসনকে সহযোগিতা করি। আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম, আপনি ইঞ্জিনিয়ার কাজী ওয়াইস সাহেব উনি চেয়ারম্যান ছিল, তখন আমি বিভিন্ন মঞ্চে এই মাদক নিয়ে বক্তব্য দিয়েছি এবং মাদকের মামলার সাক্ষী পর্যন্ত আমি হয়েছি। আমি আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমাদের হাতে আর সময় ধন্যবাদ নেই। সবাইকে। ধন্যবাদ আপনাকে। আমি জনাব গোলাম রব্বানী শান্তকে খুব সংক্ষেপে রেসপন্স করার জন্য বলবো। জি ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাই আমাদের দর্শকদের যে সুন্দর কিছু প্রশ্ন করার জন্য। প্রথমে আমি বলবো যে অবশ্যই মাদককে আমরা না বলবো, মাদক থেকে আমরা দূরে থাকবো, এবং যারা মাদক সেবন করে তাদেরকে কিভাবে ফিরানো যায় সেভাবে আমরা চেষ্টা করবো। দরকার মাদক নিরাময় কেন্দ্র আমরা প্রতিষ্ঠা করব। আর আরেকটি কথা হচ্ছে যে বাল্যবিবাহ অনেকটাই রোধ হয়েছে আমরা জানি, আর আমরাও চেষ্টা করব যেন বাল্যবিবাহ না হয়। সেক্ষেত্রে আমরা সামাজিকভাবে আমরা চেষ্টা করব, স্কুলে কলেজে আমরা বলার চেষ্টা করব যেন বাল্যবিবাহ না হয়। আর আরেকটি যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে গণপরিবহন ব্যবস্থা। আচ্ছা, আমার কথা হচ্ছে যে হ্যাঁ, আমাদের হয়তো বা উপজেলা প্রশাসনে অনেক কিছু করার আমাদের হয়তো বা থাকে না, স্পেস থাকে না। আমি আগেই বলেছি যে অনেক কাজ আছে যেটা গভর্নমেন্টের আন্ডারে থাকে, যেটা হয়তো বা আসতে দেরি হয় বা পেতে দেরি হয়, কিন্তু আমাদের যদি সদিচ্ছা থাকে আমরা অবশ্যই করতে পারি। এবং আমার এই গণপরিবহন নিয়ে শুধু পরিকল্পনা রয়েছে, আমরা অবশ্যই চেষ্টা করব এখানে ভালো বাস দেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে না হলেও আমি চেষ্টা করব অন্যভাবে হলেও সেটা যেন আমরা দিতে পারি। এবং আপনারা জানেন যে এই আমাদের এখান থেকে যদি মোল্লাবাজার দিয়ে আমরা যাই, সেখানে আপনি দেখবেন একটা ব্রিজ এখনও তৈরি হচ্ছে, কিন্তু এখনও কবে তৈরি হবে সেটা আসলে আমরা জানি না। আমি যদি উপজেলা চেয়ারম্যান হতাম বা উপজেলা চেয়ারম্যান হই, আমি অবশ্যই এমন একটি ব্যবস্থা করব যেন আমরা খুব সহজে যেতে পারি। আমরা যদি ইচ্ছা করলে, ধরেন আমরা যদি 10টা মাইক্রোবাস এখানে রেডি করি, এসি মাইক্রোবাসগুলো টঙ্গিবাড়ি থেকে বা টঙ্গিবাড়ি বিভিন্ন ইউনিয়ন থেকে টঙ্গিবাড়ি আসবে, টঙ্গিবাড়ি থেকে এটা মোল্লাবাজার পর্যন্ত যাবে। মোল্লাবাজার আমরা বুঝতে পেরেছি আপনি মোল্লাবাজার থেকে দরকার, জি মোল্লাবাজার থেকে দরকার হলে আমরা ওখানে পার হয়ে হলেও আমরা আরেকটা মাইক্রোবাস ওখানে রাখবো, যাবো ওখান দিয়ে হলেও যেন আমরা ঢাকা দ্রুত সময় যেতে পারি। সর্বোপরি আমার কথা একটাই, যেই সম্পদ আমার কাছে অল্প আছে সেটা দিয়ে কিভাবে সমাধান করা যায় আমি সেটাই চেষ্টা করব। ধন্যবাদ জনাব মাহবুবুর রহমান। বিশ্বাস করি যে আমাদের ব্যক্তিগত উদ্যোগ অথবা ব্যক্তিগত সদিচ্ছা যথেষ্ট একটি সুন্দর একটি উপজেলা গঠন করার জন্য। ধন্যবাদ জনাব বাচ্চু। আসসালামু আলাইকুম। আসলে যারা মাদক সেবন করে তাদেরকে আপনার বিভিন্ন কাজে কর্মে ডাইভার্ট করতে হবে। কোনো মানুষের যদি হার্টে ব্লক হয় দেখবেন, বা একটা ব্রিজ ভেঙে গেলে আলাদা আবার একটা রোড করে দিতে হয়। যারা মাদক সেবন করে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করে দিতে হবে। তাদেরকে যদি আপনি কর্মসংস্থান সৃষ্টি করে না দেন, আপনারা দেখেছেন দুর্ভাগ্যজনক হলেও সত্য, মনে 1 থেকে 1.5 মাস আগে একজন বাবা একজন মাদক সেবী সন্তানকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে কুড়াল দিয়ে, মানে এত অতিষ্ঠ করে, এত জ্বালায় ফ্যামিলির। তাই আপনাকে মাদককে বন্ধ করতে হলে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আর যে একটা কথা যে আমার বাজেট যাই হোক, আমার বাজেট 50 লাখ টাকা উপজেলায় বরাদ্দ, কিন্তু বাজেটের বাইরেও সরকার থেকে আনা যায়। আমি জানি যে একজন মানুষ একটু সচ্ছল থাকলে একটা মসজিদ মাদ্রাসা করতে পারে সুন্দর দেখে, কিন্তু জনপ্রতিনিধি হলে আপনি 2 লক্ষ টাকা খরচ করলে 20 লাখ টাকার একটা কাজ আনতে পারবেন। আপনি 5 লক্ষ টাকা খরচ করলে 1 কোটি টাকার একটা কাজ করতে পারেন। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আপনাদেরকে আমি মুসলমান হিসাবে প্রতিশ্রুতি দেই, এতটুকু সামর্থ্য আমার আছে যে 1 কোটি টাকার একটা কাজের জন্য আমি 2-3 লাখ টাকা লাগলে এটা আপনাদের জন্য আমি করব। ধন্যবাদ জনাব বাচ্চু।
ধন্যবাদ, এবং সেই একই সাথে আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমার সাথে যারা এই আলোচনায় অংশ নিলেন এবং অনুষ্ঠানকে ঋদ্ধ করলেন আপনাদের উপস্থিতি দিয়ে। জনাব ইঞ্জিনিয়ার কাজী আব্দুর ওয়াহিদ সাহেব, রাহাত খান রুবেল, গোলাম রাব্বানী শান্ত এবং মাহবুবুর রহমান বাচ্চু, আপনারা প্রত্যেকেই টুঙ্গিবাড়ি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, এবং আপনারা আপনাদের পরিকল্পনার কথা, মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করলেন, এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এখানে যারা উপস্থিতি রয়েছেন তারা কথাগুলো শুনলেন, এবং আগামী দিনে হয়তো এই অনুষ্ঠানের অডিও ভিডিও ক্লিপের মধ্য দিয়ে এবং তার যে প্রচারণার মধ্য দিয়ে সারা দেশের মানুষও এই সম্পর্কে জানতে পারবে। তো আমরা মূলত এই আয়োজনের মূল উদ্দেশ্যটাই থাকে এটা, যে মানুষ, বিশেষ করে এলাকার ভোটার সাধারণ, তারা একটা সুচিন্তিত মতামত যাতে নির্বাচনে দিনে দিতে পারে, আপনাদের বক্তব্যগুলো জানতে পারে, সেই ক্ষেত্রে আমরা এইটুকু ভূমিকা রাখার চেষ্টা করলাম আমাদের এই আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনাদের সকলকে ধন্যবাদ আবারও ঢাকা ট্রিবিউন IRI এই নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024-এর আজকের পর্বে অংশ নেওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে।